আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কি অবস্থা? তোমরা সবাই কেমন আছো? চলে এলাম আমাদের এইচএসসি 27 মার্কেটিং এর একটা ফ্রি ডেমো ক্লাস নিয়ে। আমাদের এইচএসসি 27 ব্যাচের জন্য কিন্তু আমরা গত বছর থেকে বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স নিয়ে ক্লাস নিয়ে আসছি, ইকোনমিক্স, জিওগ্রাফি। বাট আমরা আবার কিছুদিন পরেই, জাস্ট উইদিন ফিউ উইকস, আমরা কিন্তু আমাদের একদম নতুন ওয়েতে আমরা নতুন 3টা সাবজেক্ট শুরু করছি। এর মধ্যে একটা সাবজেক্ট হচ্ছিল আমাদের মার্কেটিং। সো মার্কেটিং এর ক্লাসগুলো আমাদের অ্যাজ ইউজুয়াল যেভাবে আমাদের অন্যান্য ক্লাসগুলো হয় সেইভাবেই হবে। একই অ্যাপ, একই সিস্টেম, একই ইন্টারফেস, সবকিছুই সেম। আমি তোমাদের রায়ান ভাইয়া, আমি মূলত ফাইন্যান্স পড়াই, সাথে মার্কেটিংও পড়াই। অনেক আগে থেকে মার্কেটিং পড়াচ্ছি না, ফাইন্যান্সের মতো এতদিন ধরে না। মার্কেটিং এ আমি অনেকটা নতুন টিচার বলতে পারো। বাট হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির মার্কেটিং ডিপার্টমেন্ট থেকে বোধ বিবিএ এবং এমবিএ কমপ্লিট করেছি। সো যা পড়াচ্ছি এসব আমাদের ভার্সিটির ফার্স্ট ইয়ারের পড়াশোনা, খুব ইজি। একটু গুছায় আরো রেলেভেন্ট এক্সাম্পল দিয়ে পড়ানো ট্রাই করবো, আশা করি তোমাদের জন্য ইজিয়ার হবে। তোমাদের এখানে অনেকেই আছো যারা আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট, যারা অনেকেই লাইভে জয়েন করবে। অনেকে আমাদের বিভিন্ন পেইড ব্যাচে আছে, তারা কিন্তু ওভারঅল জানে ক্লাসগুলো কেমন হচ্ছে না হচ্ছে, কিভাবে হয়, ওভারঅল ইন্টারফেসটা কি। বাট তোমরা যারা একদমই নতুন, এর আগে আমাদের কোনো অনলাইন ব্যাচে জয়েন করোনি বা ছিলে না, তাদের জন্য কিন্তু এই ক্লাসটা বেশ ভালো হতে পারে দুই দিক থেকে। ফার্স্ট অফ অল, একটা চ্যাপ্টার কভার হয়ে যাবে। সেকেন্ডলি, তোমাদের এখান থেকে একটা আইডিয়া হবে আমাদের অনলাইন ব্যাচের ক্লাসগুলো কেমন হয়। সো ওয়েলকাম টু দ্য ক্লাস, থ্যাংক ইউ সো মাচ জয়েন করার জন্য। আমাদের সাথে অলরেডি তোমাদের বন্ধু বান্ধব সবাই জয়েন করা শুরু করেছে। বুশরা আক্তার বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। তুমি কেমন আছো বুশরা? আয়েশা আক্তার বলছে, আসসালামু আলাইকুম, আমার ছোট বোনের নাম আয়েশা, আমার দাদির নামও আয়েশা ছিল। আয়েশা বলছে, ভাইয়া আমি নিউ। আচ্ছা আয়েশা, তো কি অবস্থা আপু, কেমন আছো? তুমি কি এইচএসসি 27 ব্যাচ নাকি 28 ব্যাচ বলো তো আয়েশা? একদম নিউ, তুমি কি মানে 27 স্টুডেন্ট নাকি 28-এর আবার? সো নিউ হলে আই থিঙ্ক তোমার জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স হবে। ওভারঅল টেনিস স্কুলের অনলাইন ব্যাচের ক্লাসগুলো কেমন হয়, অ্যাপে কিভাবে ফিড হয়, কিভাবে লাইভে যায়, কিভাবে ক্লাসগুলো নিয়ে, এই সব কিছু নিয়ে। ওকে, সো আয়েশা, মোহনা রহমান বলছে, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ওকে, সো আচ্ছা আয়েশা তাহলে 27 ব্যাচেরই। ওকে, সো আমাদের সাথে নতুন, আশা করি আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হলে ওভারঅল একটা আইডিয়া পাবা, মানে প্রিপারেশন ফুল হবে। প্লাস এখন আমাদের কোর্স শুরুর আগে সামান্য একটু প্রস্তুতি চলছে, আই থিঙ্ক তোমাদের সেটাও হেল্প হবে। ওকে, সো আমরা আর দেরি না করে আমরা আমাদের ক্লাসটা শুরু করে দেব। বেশি বড় না, ছোট একটা চ্যাপ্টার, অনেক ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে ভাই একটা সৃজনশীল আসে। ভাই আসে ক্লাসে কমার্সদের জন্য। ইয়েস, কমার্স না, বেসিক্যালি বিজনেস স্টাডিজ বলা হয়। কমার্স একটা ডিফারেন্ট, বিজনেস স্টাডিজ এর আন্ডারে ছোট একটা পার্ট হচ্ছিল কমার্স। কমার্স হচ্ছিল কি বলবো, বিপণন বলতে পারো, বেচা কেনা, এটা একটা পার্ট কমার্স। বাট বিজনেস স্টাডিজ এর মধ্যে অনেক কিছু আসে। সো এটা বিজনেস স্টাডিজ, এবং ইয়েস এটা একটা বিজনেস স্টাডিজ এর সাবজেক্ট মার্কেটিং, উৎপাদন, বিপণন, ব্যবস্থাপনা ও বিপণন। সো মার্কেটিং, এবং এটা দ্বিতীয় পত্র আমাদের। সো আমরা বুশরা বলছে, ভাইয়া আমি তো ভাইয়া আর্টসে। আর্টস না, এটাকে বলা হয় হিউম্যানিটিস। সো ভাইয়া আর্টস হলে তো এই ক্লাসে তোমার জয়েন করার কথা না, লেখাই তো আছে উৎপাদন, ব্যবস্থাপনা ও বিপণন, বা আমাদের ইংলিশ যদি বলি মার্কেটিং ক্লাস। এটা কিন্তু পুরা পিওর বিজনেস স্টাডিজ এর সাবজেক্ট, ঠিক আছে? ওকে, সো আমাদের যদি চ্যাপ্টারে আসি, বিপণন পরিবেশ, অত্যাধিক ছোট্ট একটা চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ। কারণ কি? কারণ এই চ্যাপ্টার থেকে প্রতি বছরই এইচএসসি তে একটা করে সৃজনশীল প্রশ্ন মোটামুটি চলে আসে, একের অধিকও আসতে পারে। এবং এই চ্যাপ্টারটা কেন বেশি ইজি বলছি, বিকজ ভাই মাত্র একটা জিনিস শেখা লাগে, বিপণন পরিবেশ। তার আন্ডারে দুইটা ক্লাসিফিকেশন, বিপণনের সময় দুইটা ভাগে ভাগ করতে পারি। সেই ভাগের পয়েন্টগুলো দিয়ে মোট আমাদের 4টা 5টা 11টা মেইন ভাগ আছে। তার আন্ডারে আবার একটু বেশি ছোটখাটো সাব ডিভিশন বা ওদের চেলাপুলা আছে, ওইসব শিখলেই কিন্তু আমাদের শেষ হয়ে যায়। কিন্তু খুবই খুবই ইজি, শুধুমাত্র পয়েন্ট মাথায় রাখলেই আমাদের এই চ্যাপ্টারটা কভার করা পসিবল। আলাদা করে ফর্মুলার মতো অনেক কিছু লেখা বা মনে রাখার কোনো দরকার নেই, ঠিক আছে? চলো আমরা শুরু করি। সো আমাদের অধ্যায়ের নাম বিপণন পরিবেশ।
পরিবেশ বলতে কি বোঝায়, পরিবেশ কাকে বলে, এইটা কিন্তু আমরা মোটামুটি ছোটবেলাতে সমাজ বইয়ে ভালোই শিখে এসেছি। ভাই পরিবেশ কি বোঝায়, আমাদের আশেপাশে যে জিনিস থাকে তাকেই পরিবেশ বলি। আর বিপণন হচ্ছিল ভাই আমাদের মূলত একটা প্রোডাক্ট বানানোর পরে ক্রেতাদের কাছে নিয়ে যাওয়ার ব্যাপার, বা যে বিক্রি করা, ব্যবসা করা যে ওভারঅল ব্যাপারটা, সো এইটার সাথে রিলেটেড ব্যাপার হচ্ছিল বিপণন পরিবেশ। আমরা আজকে মূলত এই বিপণনের যে পরিবেশটা আছে আমরা আজকে এইটা নিয়ে সকল ডিসকাশন করব। আমাদের এই অধ্যায়ের মূল বিপণন পরিবেশ, এইটার মোট দুইটা ভাগ আছে, একটা ছিল ব্যষ্টিক পরিবেশ আর একটা সামষ্টিক পরিবেশ। তো ব্যষ্টিক সামষ্টিক, ব্যষ্টিকের আবার আছে হচ্ছিল ভাই ব্যষ্টিক পরিবেশের উপাদান, সামষ্টিক পরিবেশের উপাদান। সো বিপণন পরিবেশকে আমরা দুইটা ভাগে ভাগ করি, এক নাম্বার ব্যষ্টিক পরিবেশ, দুই নাম্বার সামষ্টিক পরিবেশ। এই যে ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ, ঠিক আছে। সো এই ব্যষ্টিক এবং সামষ্টিক নিয়ে আমাদের এন্টায়ার চ্যাপ্টারটা এবং এইটার উপাদান নিয়ে আমাদের যত রকম চ্যাপ্টারের হিসাব নিকাশ। এখন ব্যষ্টিক এবং সামষ্টিক এই দুইটার ইংলিশ টার্মটা আমাদের মাথায় রাখতে হবে। ব্যষ্টিক মানে মাইক্রো, সামষ্টিক মানে ম্যাক্রো। আমি বর্তমানেও মাঝে মধ্যে কনফিউজড হয়ে যাই যে ব্যষ্টিক জানি কোনটা, সামষ্টিক কোনটা। ইংলিশটাই সমস্যা হয় না, মাইক্রো এবং ম্যাক্রো। মাইক্রো মানে আমরা ছোট জিনিসকেই বলি মাইক্রো, সো ছোট জিনিসটা মাইক্রো, আর ম্যাক্রো বড় জিনিসটা। সো ইংলিশে অসুবিধা হয় না, হয় হচ্ছিল বাংলাতে। সো মাইক্রো মানে ব্যষ্টিক আর ম্যাক্রো হচ্ছিল সামষ্টিক। এখন যেরকম ইংলিশে মাইক্রো মানে ছোট, মানে ম্যাক্রো মানে বড়, একইভাবে বাংলায় দুইটা, সামষ্টিক ব্যষ্টিক। সামষ্টিক মানে সবকিছু নিয়ে, সবকিছু বলতে অনেক কিছু নিয়ে বা দেশের সবকিছু নিয়ে। সো এইটা বড়, মানে এটা হচ্ছিল ম্যাক্রো। আর ব্যষ্টিক যেহেতু সামষ্টিক ম্যাক্রো, মাইক্রো মানে ব্যষ্টিক, এইভাবে মোটামুটি আমি মাথায় রাখি। সো দুইটা টপিক, ব্যষ্টিক পরিবেশ, সামষ্টিক পরিবেশ। ব্যষ্টিক মানে হচ্ছিল ছোটটা মাইক্রো, সামষ্টিক হচ্ছিল বড়টা ম্যাক্রো। সো এই দুইটা মাথায় রাখলে একটু আমাদের ইজি পরবর্তী টপিক বোঝানো, ঠিক আছে। তো চলো আমরা মোটামুটি এখন দেখলাম এই অধ্যায়ের কি কি বিষয় আছে, আমরা এখন ওভারঅল চ্যাপ্টারের ভিতরে চলে যাই। পরিবেশ কাকে বলে, দেখো মানুষের জীবনের উপরে প্রভাব বিস্তারকারী। আমি তুমি হাঁটছি আজকে একটা রাস্তা থেকে, রাস্তাটা খুব সুন্দর করে আমরা হেঁটে হেঁটে মনে করে বিকালে হাঁটতে বেরোলাম, রাস্তা সুন্দর করে পিচ করা, হাঁটার অসুবিধা হচ্ছে না। বা গ্রামে গেলাম, সুন্দর ইটের রাস্তা করে দেওয়া। আমি যখন আমার ছোটবেলায় আমি আমার গ্রামের বাড়ি গিয়েছি, বাসার পাশ দিয়ে যে মেন রাস্তাটা গিয়েছে, ছোটবেলায় দেখেছি মাটি ছিল, বাট খুব ছোট বয়সে দেখেছো এখানে ইটের রাস্তা হয়ে গিয়েছে, অনেকটা এরকম এরকম ব্লক, এই যে এরকম ইটের ব্লক, এরকম ইটের ব্লক, এই যে এরকম ইটের ব্লক, এইভাবে করে করে দেখেছি, এই যে এরকম এরকম ইট ছিল, এরকম করে পুরো রাস্তাটা খুব সুন্দর আর কি। সো দেখেছি বিগত 5-6 বছর হয়, 5-6 না, এরকমই 3-4 বছর হবে আর কি, সুন্দর পিচ হয়ে গিয়েছে। আগে এখন যেটা হয় হচ্ছিল, আগে মাটির রাস্তা একটু ঝামেলা হতো, কারণ বৃষ্টি হলে কাদা হইতো ভাই, যখন বৃষ্টি হতো ঝামেলা। বাট ইটের রাস্তাতে আবার কাদা হইতো না, তবে ইটের রাস্তা বেশ স্লিপারি থাকতো। সো সাইকেল চালাতে গেলে বা অনেক সময় খেলতে গিয়ে হাঁটতে গেলে কিন্তু ঝামেলা হইতো। বাট বর্তমানে পিচ হওয়াতে ভাই বৃষ্টি হোক যা হোক কোনো সমস্যা নেই, ইভেন আমরা যখন গাড়ি নিয়েও যাই আরামসে যাওয়া যায় আর কি। সো যত সময় যাচ্ছে জিনিস পরিবর্তন হয়েছে। এবং এই দেখা যায়, দেখো আমার পরিবেশের পাশে রাস্তাটা আমাকে ইম্প্যাক্ট করছে, সো এইটাও কিন্তু আমার পরিবেশের একটা উপাদান, কারণ এই বিষয়টা আমাকে ইম্প্যাক্ট করতেছে। আমি ঢাকাতে থাকি, আমার আশেপাশে মানুষ যেমন, তাদের মাধ্যমে কিন্তু আমি বিভিন্নভাবে ইম্প্যাক্ট হই, এটাও আমার পরিবেশের উপাদান আর কি। অর্থাৎ একটা মানুষ বা আমরা আমাদের আশেপাশে যেই বিষয়গুলা আমাকে প্রভাব বিস্তার করে, সেটাই আমার পরিবেশের উপাদান, বা সেটা নিয়েই আমার পরিবেশ। সো পরিবেশ কি, আমরা ছোটবেলায় ক্লাস কত 6-7 আগে, 3-4 আমরা পরিবেশ বলতে কি বুঝায় মোটামুটি কিন্তু একটা আইডিয়া পেয়েছি। ভাই আমার আশেপাশে আমি যা দেখি সবকিছু মিলে আমার পরিবেশ। সো আমি একটু এলাবোরেট করি। এলাবোরেট যদি একটু করতে যাই, পারিপার্শ্বিক অবস্থার সাথে সম্পৃক্ত বিষয়গুলো হলো ভূপ্রকৃতি, জলবায়ু। আমরা আজ থেকে 10 বছর আগে, ওই যে এখন যে বর্তমানে একটা অস্বাভাবিক গরম পড়ছে গত 5-6 বছর ধরে, এটা কিন্তু আগে ছিল না। আগে যে এখন বলছিল এবার এল নিনো হবে, বাইরে বসলেই গা কিরকম আঠা আঠা হয়ে যায়, গরম হয়ে যায়। আমাদের
আজ গত 2-1 দিন বেশ ভালো, কিন্তু ঢাকা শহরে মোটামুটি একটু বৃষ্টি হয়েছে, ওয়েদারটা টু সাম এক্সটেন্ট ভালো, 2 দিন আগে হালকা পাতলা বৃষ্টি হয়েছে। স্টিল অফিসে যখন বারান্দায় বসে কাজ করছি, শরীরটা একটু মোটামুটি একটু আঠা 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 ভাব হয়ে যাচ্ছে, একটু মানে আধা ঘন্টা 1 ঘন্টা বসলেই এসি বা ফ্যানের থেকে দূরে গেল। সো এই যে একটা ব্যাপার, এইটাও কিন্তু আমার পরিবেশের উপাদান। দেখো বলা হয়েছে ভূ প্রকৃতি, জলবায়ু, গাছপালা, বাতাস, নদ নদী, পাহাড়, বন, শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় বিশ্বাস, রাজনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি, আইন কানুন ইত্যাদি সবকিছু মিলে আমার পরিবেশ। সো পরিবেশ কি ভাই? আমার আইডিয়া হইলো, আমরা আগেও জানতাম, এখনো জানলাম, আমার আশেপাশে যে জিনিস সেটা আমার পরিবেশ। এখন বিপণনের পরিবেশটা কি ভাই? বিপণনের পরিবেশ হইছে বিপণনকে যে বিষয়গুলা ইম্প্যাক্ট করে, প্রভাব বিস্তার করে, সেটাই হচ্ছিল আমাদের বিপণন পরিবেশ। কোন পণ্য বা সেবা, পণ্য অথবা সেবা বিপণন করতে যেসব পক্ষ, শক্তি বা পারিপার্শ্বিক উপাদান প্রভাব বিস্তার করে, সেগুলোর সমষ্টিই হলো বিপণন পরিবেশ। সো একটা প্রোডাক্ট, একটা সার্ভিস, সেটা বিপণন করতে গেলে তার আশেপাশে যেই জিনিসগুলা তাকে ইম্প্যাক্ট করে, সেটাই কিন্তু একটা বিপণন পরিবেশের অংশ। আমরা একটা প্রোডাক্ট বানাবো, মনে করো আমরা একটা জুসের ফ্যাক্টরি বানাচ্ছি, আমরা একটা জুস বানাবো, এরকম বিক্রি করব। এখন এইটা করতে গেলে কিন্তু অনেক কিছু আছে, যেরকম একটা আমার জুসের ফ্যাক্টরি করতে গেলে আমার টাকা লাগবে, টাকা কই থেকে নিতে হবে? একটা ব্যাংক থেকে নিতে হবে। সো আমার এই ব্যবসার টাকা আসবে ব্যাংক থেকে, ওটা কিন্তু আমার ব্যবসা এই প্রোডাক্টের জন্য একটা এই বিপণন পরিবেশের উপাদান। আমি পণ্যটা কেমন বানাবো চাইলে তো মন ইচ্ছা মতো বানাইতে পারবো না, তাই না? নিশ্চয়ই দেশের আইন কানুন আছে, তুমি একটা প্রোডাক্ট বানাবো, ওইটা এতটা ভালো হইতে হবে, এরকম হইতে হবে, এই পণ্যের কোয়ালিটি এমন হবে, অনেক কিছু কিন্তু ক্রাইটেরিয়া আছে, কিছু রাজনৈতিক কি বলে সরকারি নিয়ম নীতি আছে, সেগুলো মানতে হবে। আমি প্রোডাক্টটা বানাচ্ছি খুব লো কোয়ালিটির প্লাস্টিকে, যেটা বাচ্চাদের শরীরের জন্য ভালো না। আমি প্রোডাক্ট যখন লো কোয়ালিটি প্লাস্টিকে রাখা হয়, সেটা কিন্তু অনেক খারাপ শরীরের জন্য, মাইক্রোপ্লাস্টিক ঢুকে যায় শরীরের মধ্যে। সো আমার বানাইলাম, কিছু সমাজ, অনেক সোশ্যাল গ্রুপ থাকে না, যারা বিভিন্ন খারাপ প্রোডাক্ট নিয়ে তারা হচ্ছে করে আমার পণ্য বলাই। ওই একটা কোম্পানি বেরোইছে রাইয়ান জুস, ওই জুসের যে বোতলগুলো খুবই বাজে কোয়ালিটির, বাচ্চাদের শরীরের জন্য খারাপ। সো আমার সেটাও মাথায় রাখতে হবে। এরকম অনেক কিছু ব্যাপার যেটা আমার কনসিডার করে পণ্যটা উৎপাদন এবং বিক্রি করতে হবে। এই সবকিছু নিয়েই আমার ওই প্রোডাক্টের, ওই সার্ভিসটার বিপণন পরিবেশ। এই বিপণন পরিবেশ মূলত 2 প্রকার, যেটা বললাম ব্যষ্টিক মানে ছোট, সামষ্টিক মানে হচ্ছিল বড়। আমরা এইটা মাথায় রাখবো ভাইয়া। ব্যষ্টিক, মাইক্রো, ইংলিশ বাংলা মাইক্রো মানে ছোট, আমরা জানি, আমরা মাইক্রোস্কোপ বলি বা মাইক্রোচিপ বলি, ছোট জিনিসকে আমরা মাইক্রো বলি। সো মাইক্রো মানে ছোট, মানে ম্যাক্রো মানে বড়। আবার বাংলার ক্ষেত্রে ব্যষ্টিক এবং সামষ্টিক, সামষ্টিক মানে সব কিছু নিয়ে, মানে ভাই সামষ্টিক বড়, বড় মানে ম্যাক্রো, আর সামষ্টিক দিলে থাকে ব্যষ্টিক, ব্যষ্টিক মানে ছোট, মাইক্রো। ঠিক আছে? এখন আমরা বিপণন পরিবেশকে মূলত এই 2টা ভাগে ভাগ করতে পারি। আমাদের এই চ্যাপ্টার থেকে প্রশ্ন হয় বিভিন্ন জিনিস নিয়ে, আমরা এখন উপাদান দেখবো, বিভিন্ন সৃজনশীল হবে যে ওই ব্যবসা করতে গিয়ে ওই বিষয়ের মাথায় রাখছে। দেখো ওই বিষয়টা হয়তো বা সামষ্টিক পরিবেশের কোনো একটা উপাদানের প্রশ্ন হবে, উনি উদ্দীপকে মিস্টার অমুক পরিবেশের কোন উপাদানের বিষয় মানে মাথায় রেখেছিল, উত্তর হবে কি সামষ্টিক পরিবেশের ওই উপাদান উপর। আমরা এখন একটা একটা করে এগুলা। ওকে, ওভারঅল আমরা পরিবেশ বলতে কি বুঝাই, বিপণন পরিবেশ বলতে কি বুঝাই, এইটা কি আমরা বুঝতে পেরেছি? একটু আমাকে বলো তো, কমেন্টে একটু বলো যে ভাইয়া আমরা সবাই বুঝতে পেরেছি কিনা যে বিপণন পরিবেশ বলতে কি বোঝানো হচ্ছে, একটু কমেন্টে জানাও। গাইজ আমরা কি ক্লিয়ার? বিপণন পরিবেশ কাকে বলে এবং এই দুটো যে প্রকারভেদ বা ম্যাক্রো মাইক্রো ব্যাপারটা। ওকে ডান, বুঝেছি। চলো আমরা এখন 2টা টপিক দেখব। প্রথমে আমরা দেখব হচ্ছিল ব্যষ্টিক পরিবেশ। সো ব্যষ্টিক বলতে ছোট, সামষ্টিক বলতে বড়। ওকে, সো ব্যষ্টিক পরিবেশের ক্ষেত্রে আমরা 2টা জিনিস মাথায় রাখবো। দেখো,
সাধারণত বিপণন পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ কি বিপণন পরিবেশের একটা প্রকারভেদ। সো বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য, আমরা এই ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করতে পারি, কন্ট্রোল করতে পারি। আমরা চাইলেই এই বিষয়টাকে আমাদের মতো করে যেইভাবে চাই সেইভাবে গুছাইতে পারি। নিয়ন্ত্রণযোগ্য পক্ষ বা শক্তি বা উপাদানগুলো নিয়ে ব্যষ্টিক পরিবেশ গঠিত। অর্থাৎ ব্যষ্টিক পরিবেশ বলতে কতগুলো পক্ষ, শক্তি বা উপাদানের সমষ্টিকে বোঝায় যেগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে। অর্থাৎ দুটো জিনিস মাথায় রাখতে হবে, এইটাকে নিয়ন্ত্রণ করা যায় এবং এই বিষয়গুলা একটা প্রতিষ্ঠানকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে। আমরা পরিবেশ কি পড়ছি ভাই? আমরা পরিবেশ পড়ছি কতগুলো উপাদানের সমষ্টি, যেটা বিপণন পরিবেশকে কন্ট্রোল করে বা প্রভাব বিস্তার করে বিপণন পরিবেশে। এর মধ্যে থেকে যেই বিষয়গুলা কোম্পানিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এবং তবে নিয়ন্ত্রণযোগ্য, প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে তবে নিয়ন্ত্রণযোগ্য, এইগুলাকে বলা হয় হচ্ছিল ব্যষ্টিক পরিবেশ। সো ভাই যদি ডেফিনেশন আসে আমাদের লিখতে হবে বিপণন পরিবেশের যেই সকল উপাদানগুলো নিয়ন্ত্রণযোগ্য এবং প্রতিষ্ঠানের বিপণন কার্যক্রমকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে তাকে বলা হয় ব্যষ্টিক পরিবেশ। ঠিক আছে? সো ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো কি? ব্যষ্টিক পরিবেশের উপাদানগুলো মোট 6টা। প্রশ্ন হয় ব্যষ্টিক পরিবেশের উপাদান কয়টা, বা সামষ্টিক পরিবেশে আমরা কতগুলো উপাদান দেখব? প্রচুর এমসিকিউ আসে, নিচের কোনটা ব্যষ্টিক পরিবেশ, নিচের কোনটা সামষ্টিক পরিবেশ। একটা ব্যষ্টিক রেখে বাকি সবগুলো সামষ্টিক দিয়ে দেবে, উত্তর দাগাইতে হবে ব্যষ্টিক পরিবেশ। আমরা আজকে এমসিকিউ প্র্যাকটিস করবো, কোনো অসুবিধা নেই। সো আমাদের এখানে মোট 6টা উপাদান আছে। 1 কোম্পানি, 2 সরবরাহকারী, 3 বিপণন পরিবেশ, 4 জনগোষ্ঠী, 5 প্রতিযোগী, 6 ক্রেতা সাধারণ বা ভোক্তা। অর্থাৎ আমাদের ব্যষ্টিক পরিবেশের উপাদানকে আমরা মোট 6টা ভাগে ভাগ করতে পারি। ভাইয়া ব্যষ্টিক পরিবেশ ব্যাপারটা কি? কোম্পানিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করে এবং এটা নিয়ন্ত্রণযোগ্য। সবাই একে, কোম্পানি নিজেই, আমরা একটা প্রতিষ্ঠান, আমরা বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করব। কি বিক্রি করবো ভাই? ধরে নাও আমরা জুসই বিক্রি করতেছি, আমরা বিভিন্ন ম্যাঙ্গো জুস, অ্যাপেল জুস, এগুলো আমরা বাজারে বিক্রি করি। এখন এইটা আমরা বিপণন করি কি? জুস। এখন আমাদের এই পরিবেশের উপাদান যেগুলো আছে ব্যষ্টিকের মধ্যে 6টা, এর মধ্যে সবার আগের উপাদান কোম্পানি নিজেই। 2টা ফ্যাক্ট মনে করো, আমরা কোম্পানির মধ্যে জুস বানাচ্ছি, একটা টিমের দায়িত্ব জুসের মেইন যে র ম্যাটেরিয়াল, যে আমরা জুসটা বানাবো এখানে কি পরিমাণ অ্যাকচুয়াল জুস থাকবে, কি পরিমাণ পানি থাকবে, কি পরিমাণ কেমিক্যাল থাকবে, কি পরিমাণ রং, এইগুলা বানাইতে। আর একটা টিমের কাজ হচ্ছিল এই কেমিক্যাল বা এই যে ওভারঅল যে ফর্মুলা সেটা একত্রিত করে প্রপার ওয়েতে জুস বানানো। আর একটা টিমের দায়িত্ব মনে করো এই যে জুসের যে র মেটেরিয়াল লাগবে সেগুলো নিয়ে আসে। এখন কোম্পানির ভিতরে যেই টিমটার দায়িত্ব প্রপারলি, মনে করো আমরা আমের জুস বানাবো, এখানে আমরা অনেক কি বলবো কেমিক্যাল খুব সামান্য পরিমাণ ইউজ করি, আমরা মূলত ন্যাচারাল আমই ইউজ করি, এখানে আম নিয়ে আসবো। যেই টিমের দায়িত্ব আম নিয়ে আসা, তারা প্রপারলি আম আনতেছে না বা আনতে পারতেছে না, সো ওই কোম্পানির ওই টিমের জন্য কিন্তু বাকি সব কিছু দিলে হচ্ছে ঝামেলা হচ্ছে। সো এইখানে কিন্তু কোম্পানি নিজেই এই কোম্পানির উপর প্রভাব বিস্তার করতেছে। কোম্পানির ভিতরে একটা টিমের জন্যই কিন্তু ওভারঅল বিপণন কাজ হতে বা ডিলে হইতেছে। সো কোম্পানি চাইলে নিজেই কিন্তু তার কোম্পানির উপরে পজিটিভলি বা নেগেটিভলি ইম্প্যাক্ট ফেলতে পারে, এইটাকে বলা হচ্ছে কোম্পানি। 2 নাম্বার সরবরাহকারী। সো সরবরাহকারী কোনগুলা? যারা প্রতিষ্ঠানের সকল পণ্য সরবরাহ করে থাকে। মনে করো কাঁচামাল। সো যেই কোম্পানি কি করে, একটা স্পেসিফিক ভেন্ডরের কাছ থেকে তো কাঁচামাল নিয়ে আসে, তাই না? মনে করো আমরা চকলেট বানাই, আমরা চকলেট বানাই কি দিয়ে? আমরা
চকো বিন দিয়ে চকলেট বানাই আর কি। সো এই যে এক প্রকার বিন আছে এটা দিয়ে। এখন যারা আমাদেরকে দিবে তারা ঝামেলা করতেছে, বলতেছিল ভাই আপনারা তাকে কেজি কিনতেন 500 টাকা দিয়ে, এখন দাম বেড়ে গেছে, কেজি কিনতে হবে 750 টাকায়। যদি র মেটেরিয়ালের দামই বেড়ে যায়, কাঁচামালের দাম বেড়ে যায়, আমার চকলেটের দাম বেড়ে যাবে অনেক কিছু, আমি তো ঝামেলা হবে, তাই না? সো এরকম চাইলে এই যে পক্ষ যারা প্রতিষ্ঠানকে কাঁচামাল দিয়ে সাহায্য করে, তারা কিন্তু চাইলে কোম্পানিকে সরাসরি প্রভাবিত করতে পারে। তারা বললো ভাই আমরা এখন আপনাদেরকে আর দিব না, আপনারা এমনি জাস্ট দিব না, আপনাদেরকে আমরা কাঁচামাল দিব না, আমাদের কিন্তু উৎপাদন বন্ধ হয়ে যাবে। তো চাইলে এরা কিন্তু কোম্পানির উপর সরাসরি প্রভাব বিস্তার করতে পারে। সরবরাহকারী, বিপণন, মধ্যস্থ ব্যবসায়ী। আমার প্রোডাক্ট রেডি হয়ে গেছে, আমি জুস বানাচ্ছি, চকলেট বানাচ্ছি, আমি কি নিজে নিজেকে মানুষের কাছে বিক্রি করব? নিশ্চয়ই না। বাংলাদেশে বড় বড় কোম্পানি ইউনিলিভার, তোমরা বাজারে কত রকম লাক্সাবান আর অনেক রকম প্রোডাক্ট দেখো, যেগুলো তোমাদের বিভিন্ন রকম ইউনিলিভারের বিভিন্ন প্রোডাক্ট, ওরা নিজেরা বানায়, কি নিজে বিক্রি করে? করে না। তারপরে মনে করো তোমরা কিটক্যাট খাও, মাঞ্চ চকলেট খাও, কাদের? এটা হচ্ছিল নেসলের প্রোডাক্ট। তোমরা হচ্ছিল কফি নেসক্যাফে খাও, এটাকে বানায় নেসলে কোম্পানি, ওরা কি নিজেরা বিক্রি করে? করে না। ওরা কোথায় বিক্রি করে? ওরা গিয়ে বিভিন্ন যারা পাইকারি দোকানদার, যারা খুচরা দোকানদার, ওদের কাছে দিয়ে আসে। সো এই যে কাজটা করে এদেরকে বলা হয় মধ্যস্থ ব্যবসায়ী। তো এই মধ্যস্থ ব্যবসায়ী কিন্তু চাইলে কোম্পানিকে সরাসরি প্রভাবিত করতে পারে। আমি প্রোডাক্ট নিয়ে আমি চকলেট এবং জুস বানাচ্ছি, আমি গিয়ে বিক্রি করতে চাই না, আমি বিক্রি করতে গিয়ে দোকানে বলো না ভাই আপনার প্রোডাক্ট বিক্রি হয় না, আমরা আপনার প্রোডাক্ট রাখবো না, আমি কিন্তু চাইলেই জনগণকে যাইতে পারবো, কারণ আমি সরাসরি বিক্রি করবো, আমি করবো, আমি জুস বানাই বিভিন্ন দোকানে দোকানে দিব, এখান থেকে মানুষজন কিনবে। দোকানে আমার জুস রাখতেই যাচ্ছে না ভাই, আপনার জুস দোকানে রাখলে শুধু মানুষ কেনে না, পড়ে থাকে, আর বিক্রি কিন্তু এমনিও কম হচ্ছে, আরো হবেই না। জনগোষ্ঠী, আমি যেইখানে ব্যবসা করি এখানে অনেক রকম পক্ষ আছে। সো মনে করো আমি যেই এরিয়ায় আমার ফ্যাক্টরি, ওই এরিয়ার মানুষজন বা যেই সকল মানুষজন সরাসরি আমার কোম্পানিকে প্রভাবিত করতে পারে। আমি একটা ব্যাংকিং প্রতিষ্ঠানের কাছ থেকে টাকা নেই, সো ওরাও কিন্তু আমার এই ব্যবসার জনগোষ্ঠীর মধ্যে পড়ে। ওরা আমাকে লোন নিয়ে যাদের কাছে বিভিন্ন সময়, ওরা আমাকে লোন দিবে না, আমি কিন্তু ব্যবসায় প্রভাবিত হবে। সো এরাও কিন্তু জনগোষ্ঠী পক্ষ। বা আমি যেই এরিয়াতে প্রোডাক্ট মানে আমার ফ্যাক্টরি আছে, ওই জনগণ বলো যে ভাই আপনাদের ফ্যাক্টরি রাত ভর চলে, এখানে অনেক আওয়াজ হয়, আমাদের সমস্যা থাকতে আপনারা ফ্যাক্টরি চালাতে পারবেন না, তারা আন্দোলন করলো, বিশাল মনে করো বিক্ষোভ করলো ওই জায়গায়, আমার কিন্তু সমস্যা হইতে পারে। সো এই জনগোষ্ঠীও কিন্তু একটা প্রতিষ্ঠানের ব্যষ্টিক পরিবেশের মধ্যে পড়ে যায়। প্রতিযোগী, আমি জুস বিক্রি করি, দেশে আর কে কে জুস বিক্রি করে? ফ্রুটিকা মানে কোম্পানি বিক্রি করে, প্রাণের ফ্রুটও বিক্রি হয়, অনেকে হয়। এখন আমি যে, ওরা সবাই মনে করো ওভারঅল 25-30 টাকা দামে এসব বিক্রি করে, হঠাৎ করে ওরা দাম কমাই দিল, মানুষজন তো এখন ওদের জুসই কিনবে, আমারটা কিনবে না, আমারও কিন্তু বাধ্য হয়ে ওদের মতো দাম কমাতে হবে। বা ওরা মনে করো বাজারে হঠাৎ করে বিশাল অ্যাগ্রেসিভ মার্কেটিং করতেছে, বিভিন্ন সেলিব্রিটিকে দিয়ে বানাইতেছে, মনে করো কোনো একটা বড় খেলোয়াড়দেরকে দিয়ে বানাইতেছে, এই জুসটা অনেক ভালো, 16 জন আপনারা খান। সো আমাদের মানুষজন কিন্তু দেখা দেখে ওগুলো কিনবে, তখন কিন্তু আমাদেরও মার্কেটিং অ্যাক্টিভিটি চালাইতে হবে, আমাদের বিভিন্ন বিজ্ঞাপন করতে হবে, আদারওয়াইজ কিন্তু মানুষজন আমাদের জুসকে ভুলে যাবে। সো ওদের প্রতিযোগিতার বিভিন্ন কাজ কিন্তু সরাসরি একটা কোম্পানিকে প্রভাবিত করে, প্রতিযোগী। এবং লাস্টে হচ্ছিল ভোক্তা এবং ক্রেতা সাধারণ। একটা প্রতিষ্ঠান পুরা বেঁচেই থাকে ভোক্তাদের উপরে, ভোক্তারা যেমন তার উপর ডিপেন্ড করে ভাই আমার ব্যবসা হবে কি হবে না, ভোক্তারা যা চায় প্রতিষ্ঠান কিন্তু সেইগুলো উৎপাদন করেই ভোক্তাদের কাছে বিক্রি করে। সো ভোক্তাদের উপর ডিপেন্ড করছে ব্যবসা কতটা ভালো হবে কতটা খারাপ হবে, ওরা চাইলে ভালো হবে, আদারওয়াইজ কিন্তু খারাপ হবে। সো এই ছিল আমাদের ওভারঅল। এবং এই ভোক্তা বা ক্রেতা সাধারণও কিন্তু কোম্পানির উপরে সরাসরি প্রভাব বিস্তার করে। তবে এই বিষয়গুলো সবকিছুই আমাদের নিয়ন্ত্রণযোগ্য। কোম্পানির মধ্যে এক্সাম্পল দিয়েছিলাম যে নামাজের ব্রেক ভাইয়া দিব, একটু জাস্ট এই টপিকটা বুঝে নেই, 5 মিনিট পর আমরা নামাজের ব্রেক দিব, আমিও নামাজ পড়বো, আই থিঙ্ক তোমার নামাজ পড়বে, ঠিক আছে? সো কিন্তু শোয়েব ভাইয়া আমাদের রিপ্লাই দিচ্ছে না, ভাই এটা কিন্তু রেকর্ডেড, এটা লাইভ ক্লাস, আমি লাইভেই আছি, ঠিক আছে? রেকর্ডেড না, আমি পড়াচ্ছিলাম, আমি পড়ানোর সময় একটা থিওরি আমি গত 1 বছর ধরে অ্যাপ্লাই করছি। যখন ওই যে মোহনা রহমান বলছে ভাই একটু রিপ্লাই দেন, সবাই ভাবতেছে রেকর্ডেড ক্লাস, রেকর্ডেড না, এটা একটা লাইভ ক্লাস, আমাদের রেকর্ডেড, এটা একটা লাইভ ক্লাস, ঠিক আছে? সো আমাদের গত 1 বছর আগে আমি এরকম দেখেছি অনেক সময় পড়ার সময় আমরা ইন্টারেক্ট করি, পড়ার ফ্লোটা নষ্ট হয়েছে। সো আমি যে কাজটা করেছি এরপর থেকে একটা টপিক প্রপারলি পড়িয়ে যাই, আমি তখন কমেন্ট খুব একটা দেখি না,
দেন পড়ানো শেষ হলে এরপর জিজ্ঞেস করলো যে ভাই তোমার কার কি প্রবলেম আছে বলো। তো পড়ানোর সময় পড়াইলাম, দেন তোমরা প্রবলেম বললো, ভাই এটা বুঝি না, ওইটা কেন হয় না, এটা কেন হয় না, আমি তোমাদের উত্তর দিব। এইটা আরো বেশি ইজিয়ার হয়, ঠিক আছে? ওকে, সো আমি এবার একটু আসি যে এতক্ষণ তো বুঝলাম যে এইগুলা একটা প্রতিষ্ঠানকে সরাসরি প্রভাব বিস্তার করে। ভাইয়া এইগুলা কিভাবে নিয়ন্ত্রণযোগ্য একটু বলেন তো। প্রথম এক্সাম ছিল কোম্পানি, যে আমাদের যেই টিমের দায়িত্ব প্রপারলি র ম্যাটেরিয়াল নিয়ে আসা, ওরা দেরি করে ফেলছে। কোম্পানি কিন্তু চাইলেই যখন প্রয়োজন তার আগ থেকে বলে রাখলো, মনে করো 3 মাস আগে বলো যে ভাই 3 মাস পরে কিন্তু এই প্রোডাকশন শুরু হবে, তোমরা এখন থেকে এইটার কাজে লেগে যাও যেন দেরি না হয়। চাইলে টিমে মানুষ বাড়িয়ে মানুষ কমিয়ে কিন্তু এই যে কোম্পানির নিজেকে প্রভাব বিস্তার করতেছে, এইটা কিন্তু কন্ট্রোল করা পসিবল। সরবরাহকারী, আমি বলছিলাম যে চকলেট বানাই কোকোবিন চকোবিন দিয়ে, সো বা এই জিনিসটা যারা আমাদের সাপ্লাই দেয় তারা বলছে হচ্ছে যে ভাই আমাদের দাম বেড়ে গেছে, আপনি দাম না বাড়লে কাজ হবে না। সো আমরা কিন্তু চাইলেই ও তার কাছ থেকে না নিতে পারে, আমরা চাইলে 2-3টা কোম্পানির কাছে নিতে পারি। আমি আরো ইজি এক্সাম্পল দিই, তোমাদের ব্যাচের জন্য আমরা বই নিয়েছি না, মাস্টার বুক, আমাদের সায়েন্সের মাস্টার বুক আছে, আমাদের বাংলা ইংলিশের মাস্টার বুক আছে। এখন এই বইগুলো আমরা তো বিভিন্ন প্রেস বা ছাপাখানা থেকে ছাপাই। এখন একটা ছাপাখানার কাছে আমরা ছাপাচ্ছর যদি দাম বলে দেয় যে ভাই এটা ছাপাইতে এত টাকা লাগবে, আমাদের কিন্তু বিশাল বড় সমস্যা। ওরা বললাম না, একজনের কাছ থেকে ছাপাই, ওরা বললো যে ভাই আগে তুমি একটা বই ছাপাইতে 50 টাকা, এখন লাগবে তোমাদের, একটা বই ছাপাইতে তুমি 200 টাকা, এখন লাগবে তোমাদের 300 টাকা। আমাদের কিন্তু বিশাল বড় হবে, কারণ ভাই বইয়ের দাম তো 350 টাকা, আমি 300 টাকায় ছাপাই, আমার ডেলিভারি কস্ট দিয়ে আমার অন্য জায়গায় খরচ দিতে আমার নাই হয়ে যাবে, আমার 1 টাকাও থাকবে না, কোনো কিছু নাই। কিন্তু আমরা কিন্তু চাইলে ওই পক্ষের কাছে না গিয়ে অন্য একটা পক্ষের কাছ থেকে বই ছাপাইলাম, যে না ভাই তুমি তো বেশি ষড়তান্ত্রিক হয়ে গেছো, তুমি 1 টাকা কমাবো না, আমি তোমার কাছে ছাপাবোই না। আমি অন্য একটা ছাপা খাই গেলাম, ওরা আমাকে আবার সুন্দর 190-95 টাকা ছাপাই দিল বইগুলো। সো আমি কিন্তু চাইলে যারা আমাকে সরবরাহ করে বা সার্ভিস দিচ্ছে ওদের কাছ থেকে কিন্তু আমি সরে গিয়ে অন্য একটা পক্ষের কাছে কাজ করতে পারি। আমি চাইলে এরা যে ঝামেলা করবে এটা আমি নিয়ন্ত্রণ করতে পারবো। বিপণন মধ্যস্থকারী, আমি জুস বিক্রি করতে যাচ্ছি আমার এরিয়াতে, তারা নিবে না। এরপর আমি কি করলাম, সরাসরি আমি সুপার স্টোর গুলোতে গেলাম, মিনা বাজার, প্রিন্স, ওখানে গিয়ে বললাম যে ভাই 15 টাকার জুস, আমার একটা জুসের দাম আমি হচ্ছে আপনাদেরকে মাত্র 10 টাকায় দিব, আপনারা বিক্রি করতে হলে 5 টাকা লাভ। অন্যান্য কোম্পানি আপনাদেরকে 13 টাকায় আপনি 2 টাকা লাভ করেন, আমি 15 টাকায় দিব, কিন্তু আপনি শুধুই আমাদের জুস রাখবেন বা সবচেয়ে বেশি আমাদের জুস রাখবেন। আমি কিন্তু বিভিন্ন ট্যাকটিক খাটিয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। জনগোষ্ঠী, কি বলেছিলাম যে ভাই আমার জুসের এখানে কি বললাম জানি, জনগোষ্ঠীর ক্ষেত্রে আমি যে এরিয়াতে গেলাম, আমার ফ্যাক্টরি, ওইখানে মানুষজন কমপ্লেন করছে যে সারা রাত ফ্যাক্টরি চলে, আপনাদের আওয়াজ হয়, আমাদের এখানে সমস্যা হচ্ছে, আপনারা ফ্যাক্টরি বন্ধ করেন। আমি যে নিয়ন্ত্রণ করলাম যে ভাই কোনো অসুবিধা নেই, আমরা রাতে কাজ বন্ধ করে দিচ্ছি, আমাদের তোমাদের অসুবিধা নেই। অথবা এটা না করে আমি উল্টা কাজ করলাম যে ভাই আমি মাঝে মধ্যে এরিয়ার রাস্তাঘাটে হেল্প করি, স্কুল কলেজে আমি ওদের ডোনেশন দিই যেন স্কুল কলেজ ভালো থাকে। মানুষজন রাস্তায় রাতে আওয়াজ হলো না এই ফ্যাক্টরি ভালো, লাভ আমাদেরকে, আমরা তার আশেপাশে থাকি, আমাদেরকে নিজেদের মানুষ মনে করে, আমাদেরকে বিভিন্ন সময় সহযোগিতা করে, গ্রামের অঞ্চলের মানুষজনকে বিভিন্ন ভাবে ডিপ টিউবওয়েল, স্কুল কলেজ, রাস্তাঘাট নির্মাণে আমরা টাকা দিয়ে হেল্প করি। তারা কিন্তু আমাদের বিপক্ষে আসবে না, চাইলে কিন্তু কন্ট্রোল করা পসিবল। প্রতিযোগী প্রোডাক্টের দাম কমিয়ে দিলে আমরাও দাম কমাই, আমরা ওরা 35 টাকা জুস 30 টাকা করলে আমরা 35 টাকা জুস 28 টাকা করে ফেললাম, মানুষজন আমাদের জুস কিনবে। ওরা অনেক বেশি, ওরা হচ্ছিল খেলোয়াড়দেরকে দিয়ে চালাইতেছে, হয়তোবা কি বলে প্রমোশন চালাইতেছিল, আমরা নায়ক সেলিব্রিটিদের আমরা বিভিন্ন অ্যাড বানাইলাম আর কি। এইভাবে করে কিন্তু আমরা সেইটাও কোনোভাবে কন্ট্রোল করতে পারবো বা প্রতিযোগী কিন্তু করতে পারবো। তবে লাস্টে ক্রেতা সাধারণ ভোক্তারা যা চাচ্ছে আমরা সেই বই তাদেরকে দিলাম। তারা চাচ্ছে যে ভাই আঙুরের জুস খুব মজার, আমরা আঙুরের জুস চাই, আমরা সাথে সাথে বাজার আঙুর জুস নিয়ে আসলাম, ওদের ডিমান্ড ওয়াইজ আমরা নিয়ে আসলাম। ওরা চায় এই যে আমরা আমের জুস বানাই, আমের জুসটা আমাদের একটু বেশি মিষ্টি হয়ে যায়, একটু তারা কম একটু মনে করো দুধের স্বাদ মতো একটা মিল্কশেকের মতো, আমরা ওই ওয়াইজ একটা নতুন ক্যাটাগরি আনলাম যে ম্যাঙ্গো মিল্কশেক। তো আমরা ক্রেতাদের মতো করে আমরা প্রোডাক্ট আনলাম, আমরা কিন্তু ওদেরকে নিয়ন্ত্রণ করতে পারবো। এমডি রেদওয়ান ইসলাম বলছে ভাইয়া এটা মনে হয় রেকর্ডেড ক্লাস, এটা রেকর্ডেড ক্লাস না, এটা আমাদের লাইভ ক্লাস হচ্ছে, ঠিক আছে? আজান হচ্ছে, ইয়েস আজান হচ্ছে, আমরা কিছুক্ষণের মধ্যে মোটামুটি একটা শর্ট ব্রেক দিব, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? ওকে, সো এই ছিল আমাদের ওভারঅল ব্যষ্টিক পরিবেশের উপাদান। দেখো কি লেখা আছে, কোম্পানি বলতে এমন একটা সংস্থা হচ্ছে যারা নিজেরা করে সরবরাহকারী বলতে ওই ব্যক্তি বা প্রতিষ্ঠান বলতে যারা কোম্পানি বা প্রতিযোগিতার জন্য উৎপাদিত পণ্যের কাঁচামাল বা
তথ্য উপাদানের প্রয়োজনীয়, তো কাঁচামাল বা বিভিন্ন তথ্য উপাদানের প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করে থাকে। মূলত বললাম কাঁচামাল দিয়ে থাকে, এটা হচ্ছিল সরবরাহকারী। বিপণন মধ্যস্থকারী, যে সকল ব্যক্তি বা প্রতিষ্ঠান উৎপাদনকারীর উৎপাদিত পণ্য সামগ্রী চূড়ান্ত ভোক্তার নিকট বিক্রয় বা বন্টন। উৎপাদিত পণ্য সামগ্রী, আমরা জুস বানাইলাম, সেটা চূড়ান্ত ভোক্তা যারা হচ্ছে জুসটা খাবে তাদের নিকট বিক্রয় এবং বন্টন ও প্রসারমূলক কর্মকাণ্ডে সহায়তা করে। যেরকম কি পাইকার, খুচরা বিক্রেতা, প্রতিনিধি, দালাল, কমিশন মার্চেন্ট ইত্যাদি। প্রতিযোগী, প্রতিযোগী তারা যারা আমাদের মতোই অন্য আমাদের মতে প্রোডাক্ট বিক্রি করতেছে বাট অন্য কোম্পানি, আমাদের প্রতিযোগী। এবং জনগোষ্ঠী কারা? জনগোষ্ঠী বলতে জনগণের ওই অংশকে বোঝায় যাদের একটি সংগঠনের উপর প্রভাব রয়েছে, অর্থাৎ আমাদের সংগঠনের উপরে প্রভাব বিস্তার করতে পারে। যেখানে আমাদের ফ্যাক্টরি, তার আশেপাশে মানুষজন। অর্থ সংস্থান, মিডিয়া গেল লাস্টে হচ্ছিল গ্রাহক। গ্রাহক যারা বিপণনকারী প্রতিষ্ঠানের পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে থাকে, এটাকে বলা হয় গ্রাহক। ভাইয়া বলো তো, ওভারঅল যা পড়লাম আমাদের উপাদানগুলা, তোমাদের কারো কোনো কনফিউশন আছে নাকি একটু বলো তো? বলো, আমরা কি ক্লিয়ার? কি কি পড়াইলাম, এইগুলা কোনটা কাকে কি বলে আমরা কি বুঝতে পেরেছি একটু বলো তো? আচ্ছা আমাকে একটু বলো তো, আমাদের কি এখন ব্রেক দেওয়া উচিত নামাজের, নাকি উইদিন নেক্সট আমাদের এশার আজান দিতে হচ্ছিল অ্যারাউন্ড 8টা 7-8 মিনিটের দিকে ঢাকাতে হয়। ধরে নিচ্ছি যারা চিটং সাইডে আছে একটু আগে হবে, ধরে নিচ্ছি 8টার সময় হবে। আমরা আরো আধা ঘন্টা ক্লাসটা করে ওভার ক্লাসটা শেষ করে দেবো, একবারে শেষ করে দেন একবার আমরা নামাজ পড়বো। কোনটা করলে ভালো হয় একটু বলো তো? ফার্স্ট অফ অল বলো বুঝতে পেরেছো কিনা, সেকেন্ডলি বলো ব্রেকটা কি একটু পরে দেওয়া উচিত কিনা, একবারে পড়িয়ে শেষ করে দিলে কেমন হয়? আমরা ইয়াস মাগরিবটা আগে আগে পড়া উচিত, বাট একটানে ক্লাসটা শেষ করে ফেলে ফ্লোতে আছে আমাদের শেষ হয়ে যাবে ওভারঅল। কজ ব্রেক হলে আবার দেখা যাবে ওই যে আমরা তো উপাদানের মধ্যে আছি, ব্যষ্টিক সামষ্টিক একটু অথবা ব্রেক হইতে পারে। কোনটা করা উচিত একটু বলো তো আমাকে? নাজিফা তাসনিয়া বলছে আচ্ছা এখনই নামাজের ব্রেক দেন। ওকে, সো নামাজ যেহেতু সবাই বলছো ইয়াস, তাহলে এখনই ব্রেকটা দিব। আমরা টোটাল ছোট একটা ব্রেক দিব, আমাদের 5 মিনিটের ব্রেকটা হবে। আমরা 5 মিনিট ব্রেক দিয়ে আমি জাস্ট একটু 1 মিনিট একটু ব্রেক দেওয়া লাগবে। আচ্ছা ওকে, সো আমরা 5 মিনিটস নামাজের ব্রেক দিচ্ছি। ক্লাস শুরু হবে এক্স্যাক্টলি 10 PM এ, ঠিক আছে? আমরা 5 মিনিট নামাজের ব্রেক দিয়ে নিচ্ছি। আচ্ছা 10 মিনিট, ওকে যাও তাহলে আমাদের 10 মিনিটই দিচ্ছি। শুরু করব এক্স্যাক্টলি আমরা 15 PM এ, ঠিক আছে? আমরা উইদিন 10 মিনিট ব্যাক করছি, সবাই ব্যাক করবে, ঠিক আছে? দেখা হচ্ছে নামাজের বিরতির পর। হ্যালো হ্যালো, চলে আসলাম। কি অবস্থা? শোনা যাচ্ছে? নামাজ ডান, সাবাস আমারও। ওকে, সো
6টা উপাদান কি কি? প্রথমে ভাই কোম্পানিকে কে সরাসরি মাইট দিতে পারে এবং কোম্পানি চাইলে তাকে আবার ধরেও ফেলতে পারে। কে কে? কোম্পানি নিজেকে মাইট দিতে পারে। আরেকটা কে করতে পারে? সরবরাহকারী। কোম্পানি নিজেকে মারবে, যে কোম্পানির কে কাঁচামাল দিবে সেও কোম্পানিকে মাইট দিতে পারে, আবার যে কোম্পানির পণ্য বিক্রি করবে অর্থাৎ বিপণন মধ্যস্থ ব্যবসায়ী তারাও মাইট দিতে পারে। এই 3টা গেল। আর 3টা কি কি? জনগোষ্ঠী একটা প্রতিযোগিতা, একটা ছিল ভোক্তা। এই টোটাল মোট 6টা উপাদান আছে। এখন এখান থেকে এই যে 3টা বিপণন মধ্যস্থতা ব্যবসায়ী, এই যে এই পক্ষ এবং এই পক্ষ, এদের আবার একটু ক্লাসিফিকেশন আছে, এদের আবার কিছু ছোট বাবু আছে। সো বিপণন মধ্যস্থ ব্যবসায়ী এদের কয়েকটা ভাগে ভাগ করা যাবে, জনগোষ্ঠী এদের কয়েকটা ভাগে ভাগ করা যাবে, ক্রেতা সাধারণ একে কয়েকটা ভাগে ভাগ করা যাবে। আমি খুব শর্টলি এখন এই টপিকগুলা তোমাদেরকে ক্লিয়ার করে দিব। সো প্রথমে বিপণন মধ্যস্থ ব্যবসায়ী এদেরকে আমরা মোট 5টা ভাগে ভাগ করতে পারি। সো প্রতিনিধি ব্যবসায়ী, মার্চেন্ট ব্যবসায়ী, বিপণন সেবা সংস্থা, আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী এবং বস্তুগত বন্টন কাজে নিয়োজিত ফার্ম সমূহ। ভাইয়া এগুলোর ক্লাসিফিকেশন কিভাবে আসলো, কোনটা বলতে কি বোঝায়? প্রথমে প্রতিনিধি মধ্যস্থকারী, ঠিক আছে, বা মধ্যস্থ ব্যবসায়ী, এইটা হচ্ছিল সেই পক্ষ, আমি এক্সাম্পল দিয়ে বুঝাই তোমাদের জন্য বুঝতে ইজিয়ার। এইটা হচ্ছিল সেই পক্ষ যে এখন কাজ হচ্ছিল ভাই এদের কাজ কি? আমি প্রতিষ্ঠান, এটা হচ্ছে ভোক্তা, আমি তো সরাসরি বিক্রি করতে পারবো না, আমি একটা পক্ষকে দিব, এরা বিক্রি করে দিবে। সো এটা হচ্ছিল মধ্যস্থ ব্যবসায়ী। এখন এর মধ্যে প্রতিনিধি মধ্যস্থ ব্যবসায়ী, প্রতিনিধির কাজ হচ্ছিল আমার পণ্য ভোক্তার কাছে বিক্রি করে দিবে, তবে নিজে পণ্যটা কিনবে না, সে না কিনে অন্য পক্ষকে বিক্রি করে দিবে। একটা মেজর এক্সাম্পল হচ্ছিল জমি বিক্রি করার সময় যারা মধ্যস্থকারী থাকেন, আমরা তাদেরকে দালাল বলি, বা যারা কমিশন নিয়ে জমি বিক্রি করে, আমার একটা জমি আছে 1 কোটি টাকার, আমি বিক্রি করে দেবো, একটা দালাল বলে ভাই আমি করে দিচ্ছি, বাট যেটা বিক্রি হবে তার 2% আমাকে দিবেন। সো ও জমিটা 1,10,000 টাকা, 1,10,00,000 টাকা বিক্রি করলো, ওকে আমি তার 2% যেটা হয় কত 2,20,00,000 টাকার মতো হয়, আমি ওরকম একটা টাকা ওকে দিয়ে দিব। সো ও পণ্য না কিনে বিক্রি করে দিবে। যারা পণ্য বা সেবার মালিকানা না নিয়ে শুধু উৎপাদনকারীর পক্ষে কেনা বেচা কাজে নিয়োজিত থাকে এবং নির্দিষ্ট হারে কমিশন পেয়ে থাকে, তাকে প্রতিনিধি মধ্যস্থকারী বলে। যেরকম দালাল, আড়তদার, প্রতিনিধি প্রভৃতি। এক্সাম্পল দিয়ে দিলাম কিন্তু, যে ভাই নিজে কিনবে না, নিজে না কিনে একজনের পণ্য আরেকজনকে বিক্রি দিবে। এই যে ও একজনের পণ্য আরেকজনকে বিক্রি করে দিল, মধ্যস্থতাকারী হিসাবেও একটা কমিশন পাবে। জমির এক্সাম্পল। আর মার্চেন্ট ব্যবসায়ী ভাই এসব পক্ষ মালিকানা নেয়। আমি আমার জুসটা বিক্রি করব জনগণের কাছে, আমি উৎপাদন করতেছি, জনগণ খাবে। কার মাধ্যমে? পাইকার, এই যে রাস্তায় যে দোকান থাকে মুদি দোকান, তাদের মাধ্যমে। মুদি দোকানদার আমার 15 টাকা জুসটা 10 টাকা দিয়ে কিনবে, কিনেও 15 টাকায় বিক্রি করবে, অর্থাৎ সে নিজে মালিকানা কিনতেছে, অধিক দামে সেটা বিক্রি করতেছে। এবং এদেরকেই এরা মূলত পুনঃ বিক্রি করে থাকে। প্রথমে নিজে কিনে ওইটা আরেকজনকে বিক্রি করে, এটাকে বলা হয় পুনঃ বিক্রি। এদেরকে মার্চেন্ট ব্যবসায়ী করে বলা হয়। পাইকারি ও খুচরা বিক্রেতা। এবং প্রশ্ন আসে পুনঃ বিক্রেতা কারা? পুনঃ বিক্রেতা হচ্ছিল এরা। মার্চেন্ট মধ্যস্থ ব্যবসায়ী হচ্ছিল পুনঃ বিক্রেতা, ওরা এক পক্ষের কাছে পণ্য কিনে অন্য পক্ষকে বিক্রি করে, মাঝখানে যে এক্সট্রা দামে বিক্রি করে সেটা তাদের লাভ। বিপণন সেবা সংস্থা, বিপণন সেবা হচ্ছিল সেই সকল পক্ষ যারা আমার পণ্য বাজারে দ্রুত এবং প্রপার ওয়েতে যাইতে সহায়তা করে। সেবা প্রতিষ্ঠান, যেসব প্রতিষ্ঠান বিপণনকারীকে তার পণ্য সঠিকভাবে ও সঠিক সময়ে বাজারে পৌঁছাতে সহায়তা করে, তাদেরকে বিপণন সেবা সংস্থা বলে। আমি বাজারে পণ্য আনবো, কোন পণ্যটা আনলে, কোন জুসটা আনলে ভালো? এখন কি অ্যাপেল জুসটা আনলে ভালো, নাকি ম্যাঙ্গো জুস বেশি চলবে, নাকি অরেঞ্জ জুস বেশি চলবে? একটা রিসার্চ লাগবে। বিভিন্ন পক্ষ থেকে যে বলে ভাই আমি মার্কেট রিসার্চ করছি, রিসার্চ করে বলো যে ভাই মার্কেটে সবচেয়ে বেশি কিন্তু আমের জুসটাই চলে, আপনি এটাই আনেন। গেল। এরপরে আমার
আমের জুস যে আনলাম এটা আমি বাজারে বিক্রি করে মানুষজন জানে না আমার একটা নতুন কোম্পানি আসছে। একটা মার্কেটিং এজেন্সি আছে, ওদের কাছে গেলাম যে ভাই আমি এরকম একটা কোম্পানি, আমি মার্কেটে জুস আনতে চাই, কি করতে হবে, কি করলে হয়? ওরা বললো ভাই দেখেন আপনি যখন করতেছেন, ওরা বিভিন্ন করে বলবে, আমাকে এসে বলবে আপনার এই জুসটা নিয়ে আপনি একটা কাজ করেন, বর্তমানে আপনি তো ম্যাঙ্গো জুস নিশ্চয়ই এটা বুড়া দেন, এটা মূলত একটু ইয়াং জেনারেশন বা বাচ্চারা পছন্দ করে, সো আপনাদের বাচ্চাদের কাছে যেতে হবে। এবং বাচ্চারা বর্তমানে কি দেখে, মূলত খেলাধুলা দেখে, ক্রিকেট দেখে, অথবা বিভিন্ন মনে করো কার্টুন দেখে। তো আপনাদের এই কার্টুনের সময়ের মাঝখানে অ্যাড দিতে হবে, আপনারা এইভাবে অ্যাড দেন, আমরা আপনাদের অ্যাড বানিয়ে দিচ্ছি একটা, এইভাবে করেন। তো এরকম বিভিন্ন প্রতিষ্ঠান যারা পণ্যের বিভিন্ন তথ্য বা মার্কেটিং বিভিন্ন অ্যাক্টিভিটিতে সাহায্য করে, ওদেরকে বলা হয় বিপণন সেবা সংস্থা। এরা সংস্থাগুলোর মাধ্যমে গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞাপনী সংস্থা, বিপণন পরামর্শদাতা প্রতিষ্ঠান, এইসব মিডিয়া ফার্ম এরা রয়েছে। আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী, আর্থিক লেনদেনের সহযোগিতা অথবা আর্থিক ঝুঁকি নিশ্চয়তার জন্য। আমি ব্যবসা করতেছি, আমার টাকা লাগবে, টাকা কিভাবে পাবো? টাকা পাবো হচ্ছিল আমি ব্যাংকের মাধ্যমে, ব্যাংক আমার এই আর্থিক মধ্যস্থ ব্যবসা। অথবা আমি যে পণ্য বিক্রি করব, মনে করো বিভিন্ন জায়গা থেকে আমি দূর থেকে মনে করো আমার অনলাইনে মনে করো কার্টুন মনে করো আমি ঢাকায় বানাতেছি, খুলনা একজন নিয়ে যাবে, অনলাইনে অর্ডার করলো, অনলাইনে পেমেন্ট করে দিল। পেমেন্ট কিভাবে করবে? একটা অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে। সো এই যে সার্ভিস কার মাধ্যমে পাবো? যারা অনলাইনে সার্ভিসের হেল্প করে দেয়। আমার ব্যবসা আদেশন আছে, লস হইতে পারে, ঝুঁকি আছে, আমি কি করব? বীমা করব। সো বীমা প্রতিষ্ঠান এরা হচ্ছিল আমাদের আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী। ব্যাংক, বীমা, ঋণদাতাকারী প্রতিষ্ঠান প্রভৃতি আর্থিক মধ্যস্থ ব্যবসায়ী হিসেবে পরিচিত। এবং লাস্টে হচ্ছিল বস্তুগত বন্টন কাজে নিয়োজিত। আমাদের উৎপাদিত পণ্য উৎপাদন স্থান থেকে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দিতে বা তা সংরক্ষণ করতে যারা হেল্প করে, ওদেরকে বলা হয় বস্তুগত বন্টন কাজে নিয়োজিত ব্যক্তি সমূহ। যেমন কি ভাই, আমি আমার প্রোডাক্ট বানিয়ে কোথায় রাখছি? একটা গুদামে রাখছি। মনে করেন আমার ওয়্যার হাউসে কিছু পণ্য রাখা যায়, বাট আর বেশি উৎপাদন করে ফেলেছি, কোথায় রাখবো? আমি অন্য একটা ওয়্যার হাউসে রাখবো। সো একটা পক্ষের কাছে ভাড়া নিলাম, সো ওইটা কিন্তু আমাদের হচ্ছিল উৎপাদন কাজে সাহায্য করছে। বা আমি পণ্য এক শহর থেকে অন্য শহরে পাঠাবো, আমার কোনো ভ্যান নাই, আমার কোনো ট্রাক নাই, আমি যারা এই কাজগুলো সহযোগিতা করে ওদের কাছে ভাড়া নিলাম, ভাই আমি 5টা ট্রাক ভাড়া নিলাম, আমি 5টা ডিস্ট্রিক্টে পাঠিয়ে দিলাম। সো এইটা হচ্ছিল আমাদের বস্তুগত বন্টন কাজে নিয়োজিত ফার্ম সমূহ। সো এরা বিপণন মধ্যস্থকারী ব্যবসায় প্রকারভেদ। এরপরে জনগোষ্ঠী। জনগোষ্ঠী বলতে সেই সকল পক্ষকে বোঝায় যারা প্রতিষ্ঠানের উপরে প্রত্যক্ষভাবে কিন্তু প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, কি কি আছে? অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী। অর্থ সংস্থানকারী জনগোষ্ঠী তারা যারা প্রতিষ্ঠানের অর্থ দিয়ে সাহায্য করে থাকে। আমি একটা ব্যাংকের কাছে লোন নিতে যাবো, আমি প্ল্যান করতেছি ভাই আমি ব্যাংকের কাছ থেকে মোট 50 লক্ষ টাকা লোন নিবো, আমি এরকম একটা ফ্যাক্টরি বানাবো, এত প্রতি মাসে এতগুলো করে জুস করতে হবে, হ্যান্ড প্ল্যান করে ফেললাম। ব্যাংকে গিয়ে ব্যাংক আমাকে মাত্র 30 লক্ষ টাকা দিল। আমি 50 লক্ষ টাকা প্ল্যান করছিলাম, টাকা পাচ্ছি 30 লক্ষ টাকা। আমার কিন্তু প্ল্যান চেঞ্জ করতে হবে, ও কিন্তু আমাকে ইম্প্যাক্ট করছে, আমার কিন্তু ডিসিশনে প্রভাব বিস্তার করতেছে। গণমাধ্যম জনগোষ্ঠী। গণমাধ্যম জনগোষ্ঠী বলতে ওই সব জনগোষ্ঠীকে বোঝায় বা সংগঠনকে বোঝায় যারা বিবিধ সংবাদ, নিবন্ধন, সম্পাদকীয় মতামত প্রচার করে। আমার জুস সম্পর্কে বিভিন্ন ব্লগার আছে, বিভিন্ন ফেসবুকে বা পেপার বিভিন্ন খবর দিতে পারে, কিন্তু আমার প্রচার করতে পারে, আমার পক্ষে ভালো কথা লিখতে পারে, আমার পক্ষে মন্দ কথা লিখতে পারে। এরা হচ্ছিল আমাদের গণমাধ্যম জনগোষ্ঠী। সরকারি জনগোষ্ঠী, আমি যে একটা জুস বানাবো, জুসের মান ঠিক আছে কিনা, আমি যে প্রতিষ্ঠানটা নিবন্ধন করলাম সরকারের রুল অনুযায়ী হয়েছে কিনা, এটার জন্য কিন্তু সরকারের বিভিন্ন পক্ষ রয়েছে এবং ওদের কথা মতো করতে হবে। আমি একটা জুস বানাইলাম, নিশ্চয়ই কিন্তু আর কিছু মান রয়েছে যেটা আমাদের অবশ্যই মেন করতে হবে। যেরকম কোন পণ্য বানাইলে বিএসটিআই আছে, সো এই বিএসটিআই এর কিন্তু থেকে আমাদের অনুমোদন নিতে হবে যে ভাই এই দেখো জুসটা বানাইছি মানসম্মত কিনা। ওরা কিন্তু অনুমোদন দিলেই আমরা বিক্রি করতে পারবো। সো এদের কাছ থেকে কিন্তু পারমিশন নিতে হবে। এরা কিন্তু আমাদের যদি বলে না তোমার জুস কিন্তু কোয়ালিটি ভালো না, তুমি চেঞ্জ করো, কোয়ালিটি উন্নতন করো, আমি কিন্তু জুস বিক্রি করতে পারবো না। সো এরা হচ্ছে সরকারি জনগোষ্ঠী। নাগরিক কার্যক্রম জনগোষ্ঠী, আমি একটা ফ্যাক্টরি বানাইলাম, ফ্যাক্টরি বানায় আমি যেসব কাঁচা মাল বানানোর পরে সব ময়লা আবর্জনা নদীতে ফালাইতেছি, এইটা একটা পক্ষ এসে ই করে বললো যে ভাই এটা তো তোমরা করতে পারো না। ও কিছু না, ও জাস্ট হচ্ছিল পরিবেশ বন্ধক বিভিন্ন সংস্থা আছে না, ওরা তুমি নদীতে ফেলতেছো ময়লা আবর্জনা, তো আমাদের পরিবেশের সমস্যা হচ্ছে। ও সরকারের বিভিন্ন পক্ষকে জানিয়ে দিল, সরকার দেশে আমাদেরকে বলবে তুমি কাজটা করতে পারো। এরকম বিভিন্ন পক্ষ আছে যারা কিন্তু চাইলে আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। ঠিক আছে, স্থানীয় জনগোষ্ঠী, ওই যে বলেছিলাম যে আমি যেখানে উৎপাদন করতেছি বা আমার অফিস তার আশেপাশে লোকজন কিন্তু চাইলেও আমাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। ওরা হচ্ছিল স্থানীয় জনগোষ্ঠী। স্থানীয় জনগোষ্ঠী বলতে প্রতিষ্ঠানের প্রতিবেশী এবং কমিউনিটি সংগঠনকে বোঝায় যারা বিপণন কার্যক্রম প্রভাবিত করতে পারে। সাধারণ জনগোষ্ঠী বলতে দেশের আমজনতা,
আমরা মাঝে মধ্যে দেখি বিভিন্ন জুসের মধ্যে ময়লা পাওয়া যায় বা ব্যাকটেরিয়া পাওয়া যায়, ঝামেলা হয়। র্যান্ডম একটা মানুষ হয়তো বা দেখেছে অন্য কারো কাছ থেকে, ফেসবুক একটা বিশাল পোস্ট করেছে, এটা ভাইরাল হয়ে গিয়েছে। এরা কিন্তু দেশের নর্মাল আমজনতা, এরা কিন্তু চাইলে যে কোনো প্রতিষ্ঠানকে যখন তখন যে কোনো ভাবে কিন্তু প্রভাবিত করতে পারে। এটা হচ্ছিল সাধারণ জনতা। এবং লাস্টে অভ্যন্তরীণ জনগোষ্ঠী, কোম্পানির ভিতরে যে জনগোষ্ঠী, কর্মীরা, কর্মচারীরা, শ্রমিকরা, এরা কিন্তু চাইলেও কোম্পানিকে প্রভাব বিস্তার করতে পারে। হঠাৎ করে যারা শ্রমিক তারা আন্দোলন করলো প্রতিষ্ঠানে, আমাদের বেতন বাড়াইতে হবে, আমরা কাজ করবো না, সো এরাও কিন্তু ইম্প্যাক্ট ফেলে। তো এটা হচ্ছিল আমাদের জনগোষ্ঠীর প্রকারভেদ। আর সবে লাস্টে এটা ভেরি ইম্পর্টেন্ট, বাজার। বাজারকে আমরা 5টা ভাগে ভাগ করতে পারি: ভোক্তা বাজার, ব্যবসায়ী বাজার, পুনঃবিক্রেতা বাজার, সরকারি বাজার, আন্তর্জাতিক বাজার। এইখানে বুঝাই ফেলি ভোক্তা বাজার কারা। ভোক্তা বাজার বলতে সেই সকল লোকদেরকে বোঝায় যারা নিজেরা ভোগ করার জন্য প্রোডাক্ট কেনে। আমি জুস বানায় বিক্রি করতেছি বাজারে, জুসটা যে খাবে বা আমার বাবা কিনে, একজন বাবা কিনে তার সন্তানকে দিচ্ছে আর কি, সো তার বাবা বা সন্তান তারাই তো খাইতেছে, ওরা কিন্তু একদম ভোক্তা। অর্থাৎ যেই পক্ষ নিজেরা মানে কি বলবো ওই সেবাটা গ্রহণ বা পণ্যটা কনজিউম করার জন্য কিনছে, তাদেরকে বলা হয় ভোক্তা বাজার। দেখো, ভোক্তা বাজার বলতে ওই সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্যা বোঝায় যারা ব্যক্তিগত ভোগের জন্য পণ্য বা সেবা সামগ্রী কেনে, যেরকম ব্যক্তি, পরিবার প্রভৃতি, নিজেরা ভোগ করবে। ব্যবসায় বাজার কোনটা? ব্যবসা বাজার ছিল পুনঃ প্রক্রিয়াজাতকরণের জন্য অথবা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহারের জন্য যারা পণ্য বা সেবা সামগ্রী ক্রয় করে তাদেরকে বলা হয় ব্যবসায় বাজার। ধরে নাও আম, আমার একটা আমের বিশাল ঘের আছে আমার বলতে কি বিশাল বাগান আছে, ঘের তো হয় মাছের। সো আম আমি বিক্রি করি, একজন নিজের ঘরের জন্য কিনে নিয়ে গেল, ও কিন্তু পড়ে যাচ্ছে ভোক্তা বাজারের মধ্যে, কারণ নিজে ভোগ করবে। আর একটা কোম্পানি আসলো, আম কিনে নিয়ে জুস বানায় বিক্রি করবে, ও কিন্তু ভাই নিজে ভোগ করবে না, ও ওইটাকে পুনঃ প্রক্রিয়াজাত করবে, আমার কাছ থেকে আম নিয়ে আম কেটে ওইগুলা জুস বানায় বিক্রি করবে। সো ও কিন্তু পড়ে যাবে ব্যবসা বাজার। অর্থাৎ এ একটা পণ্য কিনে সেইটাকে বিভিন্ন প্রক্রিয়া করে আবার বিক্রি করবে, এইটাকে বলা হয় ব্যবসা বাজার। বেসিক্যালি ভাই ও আমার পণ্যটা নিয়ে ওইটার রূপ পরিবর্তন করবে, অন্য একটা আম থেকে নিয়ে জুস বানাইছে, আমার কাছ থেকে গাছ কিনে নিয়ে ও কাঠ বানায় ফার্নিচার বানাচ্ছে, বা আমার কাছে কাঠ কিনে ওটা ফার্নিচার বানায় বিক্রি করতেছে, অর্থাৎ রূপ পরিবর্তন করে বিক্রি করবে, এটাকে বলা হয় ব্যবসা বাজার। পুনঃ বিক্রেতা আমার কাছ থেকে আম নিল, আম নিয়ে বাজারে গিয়ে আম বিক্রি করতেছে, অর্থাৎ আমার কাছ থেকে কম দামে কিনেও বেশি দামে বিক্রি করতেছে, এটাকে বলা হয় হচ্ছিল পুনঃ বিক্রেতা বাজার, পুনরায় বিক্রি। ওই যে আমার জুসটা আমি যখন মুদি দোকানে দিব, পাইকারি দোকানে দিব, ওইটা কিন্তু পুনঃ বিক্রেতা, কারণ আমার কাছ থেকে যাচ্ছে পাইকারি দোকানের কাছে, সে আবার মুদি দোকানে বিক্রি করতেছে, মুদি দোকান জনগণের কাছে বিক্রি করতেছে। সো এই যে ওরা কিন্তু পুনঃ বিক্রি করতেছে, হয়তো বা 15 টাকা জুস 10 টাকায় কিনে আবার বেশি দামে বিক্রি করতেছে, এটা হচ্ছিল পুনঃ বিক্রেতা বাজার। সরকারি বাজার যখন সরকারি বিভিন্ন পক্ষ কোনো পণ্য বা সেবা কেনে, সেটা সরকারি হাসপাতাল, ওষুধ যখন রক্ত নেয়, রক্ত নেওয়ার পরে সরকার জুস খেতে দেয় একটা, সো সরকারি হাসপাতাল আছে, আমার জুস কোম্পানির কাছে সরকারি হাসপাতাল বলে তোমার তো একটা ফ্যাক্টরি আছে, তুমি আমাকে প্রতিদিন মোট 50 টাকা জুস পাঠাবো, আমরা এখানে প্রতিদিন 50 বা 100 টাকা জুস দিবা আমাকে, আমি তোমার কাছ থেকে কিনবো, সরকার আমার পণ্য কিনতেছে। এটা হচ্ছিল সরকারি বাজার, যখন সরকারের কোনো প্রতিষ্ঠান, সরকার এখানে কি, এখানে হচ্ছিল ওদের একটা সরকারি হাসপাতাল, হাসপাতাল আমার কাছ থেকে জুস কিনতেছে, সরকারি প্রতিষ্ঠান আমার পণ্য কিনতেছে, এরা তখন পড়ে যাবে সরকারি বাজার। এবং লাস্টে আন্তর্জাতিক বাজার, যখন আমার পণ্য দেশের বাইরের অন্য কোনো পক্ষ কিনবে তখন সেটা আন্তর্জাতিক বাজারের মাধ্যমে মধ্যে পড়ে যাবে। সো এই হচ্ছিল আমার ওভারঅল 3টা ক্লাসিফিকেশন গেল। দেখো তো তোমরা বুঝতে পেরেছো কিনা? এই যে আমার ওভারঅল এই যে বিপণন, মধ্যস্থ ব্যবসায়, জনগোষ্ঠী এবং হচ্ছিল ক্রেতা সাধারণ বা ভোক্তা বাজার, এই 3টার ক্লাসিফিকেশন আমরা এখন দেখলাম। তোমরা কি বুঝতে পেরেছো? একটু আমাকে কমেন্টে জানাও তো বুঝতে পেরেছো কিনা, কারো কোনো কনফিউশন আছে কিনা একটু বলো, বললে আমি ক্লিয়ার করবো। আর না আমাদের ব্যষ্টিক পরিবেশ শেষ। ব্যষ্টিক পরিবেশ কাকে বলে আমরা দেখলাম, এইটার মূল উপাদান কি কি আমরা সেটাও দেখলাম, 6টা উপাদান, 1 2 3 4 5 6, এবং এর মধ্যে আবার বিপণনের কতগুলা আছে, এর কতগুলা ছোট বাবু আছে, এর কতগুলা ছোট বাবু আছে, আমরা সবগুলো দেখলাম। ভাইয়া আমরা কি ক্লিয়ার? সবাই একটু বলো তো কারো কোথাও কোনো কনফিউশন আছে কিনা।
ভাইয়া নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, দেখা যাচ্ছে তো আই গেস। গাইজ অল ক্লিয়ার? আই হোপ অল ক্লিয়ার। আমি জানি তোমাদের কমেন্ট দেখতে পাচ্ছি না, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ না? আমার কথা শোনা যাচ্ছে গাইজ? একটু বলো তো। নেটওয়ার্ক প্রবলেম বলতেছে, কি মানে ফিল হচ্ছে না কিছুই? কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা গাইজ, আমাদের নেটওয়ার্কটা কিছুক্ষণের মধ্যে সলভ হবে। এমনি তোমরা কি বুঝতে পেরেছো একটু বলো তো? আই হোপ বুঝেছো। আমি আমার পরের টপিকে যাচ্ছি। ওকে, সো এরপরে আমরা এখন দেখলাম হচ্ছিল ব্যষ্টিক। ব্যষ্টিক মানে কি ভাই? কোম্পানি, আমি বলেছিলাম দুইটা জিনিস ভাই, কোম্পানির নিয়ন্ত্রণে থাকবে এবং কোম্পানিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করবে, এটা হচ্ছিল ব্যষ্টিক মানে বিপণন পরিবেশ আর কি, ব্যষ্টিক উপাদান। আরেকটা ছিল সামষ্টিক পরিবেশ। সামষ্টিক পরিবেশের উপাদানগুলো সাধারণত গতিশীল বাহ্যিক বহুমুখী, যা নিয়ন্ত্রণ করা যায় না। এটি পরিবেশের উপরে পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে। তো আমরা ব্যষ্টিকে দেখছিলাম ভাই প্রত্যক্ষভাবে প্রভাব বিস্তার করে এবং সেইখানে কোম্পানির নিয়ন্ত্রণের যোগ্য। তবে সামষ্টিকে নিয়ন্ত্রণ করা যায় না এবং পরোক্ষভাবে বিস্তার করে। এইখানে অর্থাৎ সামষ্টিক পরিবেশে এমন কতগুলো উপাদানের সমষ্টি বোঝায় যেগুলো অনিয়ন্ত্রিত এবং প্রতিষ্ঠানকে ব্যষ্টিক পরিবেশের উপাদানের উপরও প্রভাব বিস্তার করে। কি কি আছে এটার মোট? এইটারও মোট 6টাই। জনসংখ্যাগত পরিবেশ, অর্থনৈতিক পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ, প্রযুক্তিগত পরিবেশ, রাজনৈতিক পরিবেশ এবং সাংস্কৃতিক পরিবেশ। এই হচ্ছিল ওভারঅল ক্লাসিফিকেশন। জনসংখ্যাগত, একটি দেশের বা অঞ্চলের জনসংখ্যার ঘনত্ব, অবস্থান, বয়স, লিঙ্গ, বর্ণ, পেশা, জাতি এবং অন্যান্য পরিসংখ্যান বিষয়ক উপাদানের উপর সমষ্টিকে পরিবেশের জনসংখ্যা পরিবেশ বলে আর কি, জনসংখ্যাগত পরিবেশ বলে। জনসাধারণকে কেন্দ্র করেই বাজার সৃষ্টি হয় বেসিক্যালি। সো একটা দেশের জনগণের সংখ্যা কেমন, ঘনত্ব কেমন, ওই দেশের ধর্ম কেমন, মানুষের পেশা কেমন, মানুষ কি কাজ করে, জাতি হিসাবে কেমন, এই সব কিছু মিলায় তৈরি হয় হচ্ছিল জনসংখ্যাগত পরিবেশ। অর্থাৎ এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু হয়। এখন মনে করো আমাদের দেশে মানুষজন সংখ্যা অনেক কম, সারা দেশে মনে করো। আচ্ছা, আবারও প্রবলেম হচ্ছে, আমরা একটু ওয়েট করছি, ঠিক আছে? 2 মিনিট ওয়েট করি, দেখা যাক আমাদের প্রবলেমটা সলভ হয় কিনা। আওয়াজ আমি একটু দেখছি ঠিক আছে কিনা। এখন কি ঠিক আছে? একটু দেখো তো একটু, তোমাদের কি এখনো প্রবলেম হচ্ছে?
আমার এইখানে ক্লিয়ারই দেখাচ্ছে, সো আমি আসলে বুঝতে পারছি না। ঠিক হচ্ছে না এখনো, এক কথা বারবার আসতেছে বলতেছে। এই তো এখানে তো আমি ক্লিয়ার দেখতেছি ফিরে। আই থিঙ্ক ঠিক আছে এখন, রাইট? ওকে, আই হোপ ঠিক আছে। সো জনসংখ্যার যে ব্যাপারগুলো আছে আমার দেশে, জনসংখ্যা মনে করো 1 লক্ষ। আমি হিসাব করলাম আমি জুস বানাইছি প্রতিদিন দেশে 5 লক্ষ জুস বিক্রি হবে। ভাই দেশে মানুষই 1 লক্ষ, আমি কিভাবে 5 লক্ষ জুস বিক্রি করবো? আমার তো দেশের জনসংখ্যার উপর ডিপেন্ড করবে আমি কি সংখ্যক পরিমাণ আমার জুস বা প্রোডাক্ট বিক্রি হবে, তাই না? ও জনসংখ্যা অনেক বেশি, তাহলে কিন্তু প্ল্যান করতে পারবে। এরকম দেশের জনগণের উপর ডিপেন্ড করে অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়। এটাকে বলা হয় হচ্ছিল জনসংখ্যাগত পরিবেশ। অর্থনৈতিক পরিবেশ দেশের মানুষের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ প্রভৃতির উপাদান যখন ভোক্তারা ক্রয়ের সক্ষমতার প্রভাব বিস্তার করে তখন তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। যেরকম আমি সেই দিন এক বন্ধুর বিয়ের ব্যাপারে শুনতেছি আর কি। সো ওর যেই পাত্রী তারা বেশ একটু উঁচু বংশের পাত্রী আর কি। ওভারঅল এমনি লেহেঙ্গার কিনতে গেছে আর কি। সো বিয়েতে লেহেঙ্গা করবে আর কি। যাও, এখন ভালো লেহেঙ্গা খারাপ লাগে অনেক দামের আছে, এটা 5-10 হাজার থেকে শুরু করে লক্ষ লক্ষ টাকার আছে। এখন একটা লেহেঙ্গা এখানে দেখতেছে অ্যারাউন্ড দাম কত 1 লক্ষর মতো হবে আর কি। সো দেখছে সেম লেহেঙ্গা ইংল্যান্ডে বা লন্ডনে বাংলাদেশি টাকায় দাম অ্যারাউন্ড 20 বা 22 লক্ষ টাকা। সো যেইটা এইখানে বাংলাদেশের দাম প্রায় 1-1.5 লাখ টাকার মতো, ওইটা লন্ডনে প্রায় 20 লক্ষ টাকা, এরকম কিছু একটা শুনলাম আর কি। রিজনটা কি ভাই? একই জিনিস, একই রকম, অনেক কাছাকাছি ডিজাইন, পার্থক্য একটাই, ওই দেশে মানুষের মানে অর্থনৈতিক পরিবেশে ছিল মূল পার্থক্য। ওই দেশের মানুষজনের ইনকাম বেশি, ওদের খরচ করার সামর্থ্য বেশি, তাই প্রোডাক্টের দামও কিন্তু বেশি। তো এইটা এখানে বলা হয়েছে আর কি, যে মানুষের আয়, ব্যয়, সঞ্চয়, বিনিয়োগ প্রভৃতি উপাদান যখন ভোক্তার ক্রয় ক্ষমতার উপর প্রভাব পড়ে তখন ভোক্তার ক্রয় ক্ষমতার প্রভাব বিস্তার করে তখন তাকে অর্থনৈতিক পরিবেশ বলে। আমাদের দেশে একটা লেদারের জ্যাকেট, অনেক ভালো লেদারের জ্যাকেট কিনবা, দেখবা কত দেশি, মনে করো তুমি পুরান ঢাকায় একদম অরিজিনাল লেদার বানাইলা, দাম কত হবে? 8,000, 9,000, 10,000 টাকা, এরকম অনেক ভালো একদম ফার্স্ট ক্লাস 5-6 হাজার টাকা, খুব ভালো পাবা। এই জিনিসটাই আমার এক বন্ধু কয়দিন আগে দেশের অস্ট্রেলিয়া গেছে লেখাপড়া করতে, নিউজিল্যান্ডে গেছে। ও বললো, দোস্ত এইটা আমার দেশে যেটা আমি বানাই নিয়ে আসছি, আমি দেশ থেকে এটা বানাই আছে, অনেক ঠান্ডা, এই দেশে এইটার দাম প্রায় বাংলাদেশি টাকা 40,000 টাকা। কারণ কি ভাই? ওই দেশে মানুষের ক্রয় ক্ষমতা বেশি। তো অর্থনৈতিক পরিবেশ এটার উপর ডিপেন্ড করে। প্রাকৃতিক পরিবেশ দেশের প্রাকৃতিক পরিবেশ ওই সকল প্রাকৃতিক শক্তি, উপাদান বা সম্পদের উপর সমন্বয় গঠিত যা বিপণন কর্মকাণ্ডকে পরোক্ষভাবে প্রভাবিত করে। যেরকম একটা দেশের জলবায়ু, আবহাওয়া, নদ নদী, ভূমণ্ডল, প্রাণী, বন জঙ্গল ইত্যাদি। বাংলাদেশে বর্তমানে যেরকম গরম পড়তেছে, দেশে এখন শীতও বেশি দিন পড়ে না। আমরা যখন এখন অনেক হাই এন্ডের, যেটা আগে শীত পড়তো প্রায় 2-3 মাস প্রচন্ড শীত, এখন কিন্তু ওরকম শীত পড়ে না। এখন শীত খুব কম সময়ের জন্য পড়ে এবং শীত অতটা তীব্র হয় না আর কি। তোমরা হয়তো অনেকে দেখো নাই প্রপারলি। আমার মনে যখন আমি ছোটবেলায় কত 8-9 বছর বয়স, মনে করো তখন তোমরা তো হইছো একদম ছোট 3-4 বছর বয়স, আমার হয়তো তখন আমি 8-9-10 বছর, এটা হালকা পাতলা মনে আছে ভাই। শীতে যাইতাম, ঈদ যখনই হোক না কেন, নভেম্বর, ডিসেম্বরে হোক, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, যখনই ঈদ পাইছি না কেন ভাই, কান টুপি পরে, হাত মোজা পরে, 2-3 রকম সোয়েটার পরে কথা বলতাম, ধোয়া বেরোতো, সেই মজা পাইতাম ভাই। সিগারেট খাচ্ছি, এরকম ফু করতাম, ধোয়া বেরো যাচ্ছে, এরকম একটা ভাবে থাকতাম আর কি। যে এত ঠান্ডা থাকতো, দিনে নাই রাতে নাই, সবসময় প্রচন্ড ঠান্ডা আর কি। সো এখন জিনিসটা হয় না। সো ওই সময় যেরকম সোয়েটার বিক্রি হতো, যত মোটা উলের জ্যাকেট বিক্রি হতো, সেই জিনিসটা কিন্তু এখন হলে হবে না। কারণ কি? বর্তমান জলবায়ু চেঞ্জ হয়েছে। সো এটার উপর প্রাকৃতিক পরিবেশের উপর নির্ভর করে এই বিষয়গুলো। এরপরে প্রযুক্তিগত পরিবেশ। প্রযুক্তিগত পরিবেশ ওই সকল উপাদানে গঠিত যার মধ্যে প্রযুক্তির প্রভাব হয়ে একদিকে নতুন পণ্য উৎপাদন করে, অন্যদিকে বিভিন্ন নতুন সুযোগ ও হুমকি সৃষ্টি হয়ে থাকে। নতুন নতুন প্রযুক্তির মাধ্যমে মানুষ নতুন নতুন পণ্য বানাতে পারতেছে। এক সময় ভালো জার্সি পাওয়া যাইতো না ছোটবেলায়। আমি সময় তোমার ছোটবেলায় দেখছি আর কি, যে কোনো মতে জল ছাপে, মানে ছাপের জার্সি হয়তো তেমন খুব একটা ভালো না। বর্তমানে ভাই জার্সির কোয়ালিটি অনেক ভালো, এবং তুমি অর্ডার দেওয়া 3 দিনের মধ্যে তোমার নাম ডিজাইন করে পাঠিয়ে দেবে। কারণ কি ভাই? নতুন মেশিন আসছে, ছোট মেশিন, যে কেউ কিনে নতুন ব্যবসা করতে পারে এবং নাম লিখে দিতে পারে আর কি।
সো এরকম কিন্তু প্রযুক্তিগত নতুন পণ্য উদ্ভাবনের জন্য কিন্তু জিনিসগুলো হয়েছে আর কি। সো প্রযুক্তির উদ্ভাবনের ফলে কিন্তু প্রোডাক্টের বা বিপণনের উপর অনেক ডিফারেন্ট। এখন মনে করো দুইটা বিশ্বকাপ আছে, দুইজন জার্সি বিক্রি করতেছে। একজন ভাই আমি যে জার্সি বানাইছি এরকমই ডিজাইন হবে, কোন ওই প্লেয়ারের নাম আছে ওইটা তোমার কিনতে হবে, মেসি এবং রোনালদোর নাম দেওয়া আছে এটাই কিনতে হবে, নেইমারের নাম দেওয়া আছে এটাই কিনতে হবে। বাট ভাই তুমি চাইতেছো ভাই আমি একটা জার্মানি জার্সি কিনবো, নাম থাকবে আমার নাম রাইয়ান লেখা থাকবে, বা নাম লেখা থাকবে ছিল আয়শা আক্তার লেখা থাকবে, আমি এই নামে লিখবো, আমি জার্সি চাই। আর একজন আমাকে বলতেছে ভাই তুমি তোমার নাম লিখে নিতে পারো, তুমি যেই কোম্পানি জার্সি চাও সেটাই কিনতে পারবা, কোম্পানি বলে কি যে দলের জার্সি পাবো সেটা কিনতে পারবা, তুমি কিন্তু ওর কাছ থেকে কিনবা। সো নতুন প্রযুক্তির মাধ্যমে কিন্তু বিপণন অনেক চেঞ্জ আসছে, এবং রাজনৈতিক পরিবেশ, দেশের সরকার, তাদের মনোভাব, রাজনৈতিক দল, বিভিন্ন কারণে কিন্তু সরকার নতুন নতুন নিয়ম নীতি করে, তার উপর ডিপেন্ড। আজকে দেখলাম একজন মানুষ টিন অর্থাৎ ট্যাক্স ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার বাদে কিন্তু কেউ ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবে না। বাইক কিনবে, বাইক কেনার জন্য টিন নাম্বার খুলতে হবে, সরকার নতুন নিয়ম। সো অনেকেই ভাই আছে ব্যবসা করে জীবনে টিন অ্যাকাউন্ট খোলে নাই, সে কোনো ট্যাক্স দেয় না, কিছু করে না। বর্তমানে কিন্তু এই সুযোগ আর থাকবে না। সো সরকারের নিয়ম নীতির কারণে কিন্তু অনেক কিছু চেঞ্জ হয়। এবং লাস্টে হচ্ছিল সাংস্কৃতিক পরিবেশ, দেশের সংস্কৃতি, নিয়ম নীতি, রীতিনীতি এসবের উপরে কিন্তু দেশের অনেক কিছু পরিবর্তন ঘটে। সো এই বিষয়গুলোকে বলা হচ্ছে সামষ্টিক পরিবেশের উপাদান, এবং এইগুলার মাধ্যমে কিন্তু একটা দেশের বিপণন পরিবেশ অনেক রকম চেঞ্জ। এখন দেখো এই যে বিষয়গুলো বললাম, মোট 6টা জিনিস, জনসংখ্যাগত পরিবেশ, এইটা তোমাকে প্রত্যক্ষভাবে কিন্তু ইম্প্যাক্ট করবে না। জনসংখ্যা দেশের বেশি, তোমার পণ্য বিক্রি, দেশের জনসংখ্যা কম, তোমার পণ্য কম বিক্রি, তোমার কিন্তু পরোক্ষভাবে ইম্প্যাক্ট করবে, এবং তুমি চাইলে এটা কিন্তু নিয়ন্ত্রণও করতে পারবা না কোনোভাবে। অর্থনৈতিক পরিবেশ, দেশের মানুষের ইনকাম কম, তুমি কোনোভাবে নিয়ন্ত্রণ করতে পারবে। তুমি চাইলে ওই যে ইংল্যান্ড নিউজিল্যান্ডের মতো তুমি সবাই ইনকাম বাড়তে পারবে না, যে ভাই তোমাদের ইনকাম বাড়ে দিচ্ছি তুমি আমার পণ্য দাম দিয়ে কেন, তোমার পক্ষে নিয়ন্ত্রণ করা পসিবল না। প্রাকৃতিক পরিবেশ, দেশে যে গরম বাড়তেছে তুমি চাইলে নিয়ন্ত্রণ করতে পারবা না, যে ভাই আমি মোটা মোটা সোয়েটার বিক্রি করবো, আমি শীত বাড়িয়ে দিচ্ছি, তোমার পক্ষে নিয়ন্ত্রণ করা পসিবল না। প্রযুক্তিগত পরিবেশ, নতুন নতুন জার্সি রয়েছে, যেটা বললাম অনেক রকম এআই থেকে অনেক কিছু আসছে। এখন বর্তমানে প্রত্যেকটা অ্যাপ দেখবা এআই থাকবে, আমাদের 10ms আমরা এআই নিয়ে আসছি, তুমি চাইলেই কিন্তু এটা করতে পারো, যাই কোনো প্রযুক্তি লাগবে না, আমরা পুরাতন মান্দাত আমলের মতো কাজ করবো, পসিবল না তোমার নিয়ন্ত্রণ করা। রাজনৈতিক পরিবেশ, দেশ নতুনই করছে, আজকে সরকার বলছে তোমার টিন খোলা লাগবে, তুমি বললা আমি নিয়ন্ত্রণ করতেছি টিন খোলা লাগবে না, তোমার পক্ষে পসিবল না, এটা তোমার মানতেই হবে। সাংস্কৃতিক পরিবেশ, দেশের সংস্কৃতি রীতি তুমি চাইলে চেঞ্জ করতে পারবে না। সো এই বিষয়গুলো কোম্পানিকে পরোক্ষভাবে ইম্প্যাক্ট করবে, তবে তুমি চাইলেই এইটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারবা না। ওকে, সো এই ছিল আমাদের সামষ্টিক পরিবেশের ওভারঅল ডিসকাশন। বলো তো ভাইয়া তোমরা সবাই ক্লিয়ার কিনা, বুঝতে পেরেছো কিনা বলো। তোমাদের কি কারো কোথাও কোনো কনফিউশন আছে, একটু আমায় কমেন্ট করো তো, জানাও তো। গাইজ সবাইকে আমরা ক্লিয়ার? গাইজ তোমাদের কি এখনো নেটের সমস্যা করতেছে বলো তো একটু। আমাদের এন্ডে কিন্তু আমরা ক্লাস নিচ্ছি, এবং বাইরে থেকেও কিন্তু আমরা অন্য অন্য ডিভাইসের মাধ্যমে ক্লাসটা মনিটর করা হয়, সেখানে কিন্তু ফুল ক্লিয়ার। তোমরা কি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ না, কি তোমাদের সমস্যা হচ্ছে একটু আমাকে বলো তো। ভাইয়া অ্যাকাউন্টিং আর ফাইন্যান্সের ক্লাসই করা যাবে, আমাদের কোর্স কিনলে তো অবভিয়াসলি করতে পারবো। আজকে আমাদের এটা ডেমো ক্লাস হচ্ছে ফর মার্কেটিং। ওকে, আই হোপ অল ক্লিয়ার। ওকে, ডান। আচ্ছা, সো চলো আমরা এবার আমাদের মাত্র অল্প কয়েকটা এমসিকিউ করি। এর আগে তোমরা এখানে দেখো, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এইখানে সৃজনশীলে আসার মতো কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে দিয়েছে ঘুরায় ফিরায়। এর বাইরে প্রশ্ন হইতে পারে, 100% এর বাইরে প্রশ্ন হইতে পারে, তবে এই প্রশ্নগুলো রিপিটেডলি অনেকবার এসেছে। সো
একটা শর্ট সাজেশন বলতে পারো ভাইয়া এই কটায় আসবে, কোনো কথা নাই, এর বাইরে হতে পারে, বাট ক নাম্বারের জন্য এই কয়টা প্রশ্ন মাঝে মধ্যে আসে, তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো। ক্ষয়ের জন্য একইভাবে এরকম কিছু প্রশ্ন আছে যেগুলো রিপিটেডলি একাধিকবার এসেছে, সো এইগুলা তোমাদের জন্য শর্ট সাজেশন হিসেবে বলতে পারো। বাট ভাইয়া এর বাইরে কি প্রশ্ন হওয়া পসিবল? অ্যাটলিস্ট এই চ্যাপ্টার থেকে এর বাইরে আরো 100টা খ নাম্বারের প্রশ্ন বের করা পসিবল, কোনো কথা নাই, মানে কোনো ব্যাপার না, কিন্তু এইগুলা কয়েকবার মানে একাধিকবার এসেছে, দ্যাট ইজ ওয়াই দেওয়া হয়েছে। তোমরা একটা স্ক্রিনশট রাখতে পারো, তোমাদের প্র্যাকটিসের সময় কাজে লাগবে। গ ঘয়ের জন্য দুইটা টপিকই আছে ভাই, ব্যষ্টিক পরিবেশ এর উপাদান সমূহ, সামষ্টিক পরিবেশ এর উপাদান সমূহ। সো এটা হচ্ছিল আমার ওভারঅল সৃজনশীল, ঠিক আছে, গেল। সো আমরা কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করি, আসো তো কি হবে। বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি নয়, শক্তি বা উপাদান যাই বলো না কেন, কোনটা তুমি নিয়ন্ত্রণ করতে পারবা না? আমি তোমাদেরকে পোল দিচ্ছি, ঠিক আছে, তোমরা পোলে একের উত্তর কি হবে সেইটা বলতে হবে। আমি দুই একটা পোল দিব, তারপর আমি মুখেই এমনি বলবো। বলো তো কি হবে তোমাদের পোল যাচ্ছে, বিপণন পরিবেশের নিয়ন্ত্রণযোগ্য শক্তি নয় কোনটি এর মধ্যে? রাইট উত্তর প্রতিযোগী ক্রেতা সরবরাহকারী, এগুলো আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, এগুলো আমাদের ব্যষ্টিক অর্থনীতির ব্যষ্টিক পরিবেশের, কিন্তু সামষ্টিক পরিবেশের মাধ্যমে প্রযুক্তি। রাইট উত্তর সি। পরের প্রশ্ন, নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশ? ব্যষ্টিক বলতে আমরা নিয়ন্ত্রণ করতে পারি, প্রকৃতি, রাজনীতি, সামষ্টিক এবং হচ্ছিল কোম্পানি, কোনটা বলো? দুইয়ের উত্তর কি হবে? রাইট উত্তর বলো। পোল যাচ্ছে, উত্তর দিবা। আমরা খুব দ্রুত দ্রুত প্রশ্নগুলো দেখবো, আমরা উত্তরগুলো দেওয়ার ট্রাই করব, ঠিক আছে? রাইট উত্তর নিচের কোনটি ব্যষ্টিক পরিবেশের উপাদান? কোম্পানি। প্রকৃতি, রাজনীতি, সংস্কৃতি এগুলা কিন্তু আমরা সামষ্টিক পরিবেশের উপাদান, তোমরা অনেকেই ভুল করেছো। পরের প্রশ্ন, ব্যষ্টিক পরিবেশের উপাদান কয়টি? আমরা ব্যষ্টিক এবং সামষ্টিক বোথ পরিবেশের উপাদান কয়টা আমরা কিন্তু ওভারঅল দেখেছি, দুইটার সেম সেম উপাদান। বলো কয়টা করে উপাদান? উত্তর কি হবে? কুইজ যাচ্ছে, পোল যাচ্ছে, দ্রুত উত্তর করো। রাইট উত্তর 6টি, এক্স্যাক্টলি। পরের প্রশ্ন, বিপণন পরিবেশ কত প্রকার? সামষ্টিক এবং ব্যষ্টিক দুইটাই কিন্তু আমাদের 6 প্রকার করে, তবে বিপণন পরিবেশ এই জিনিসটা কয় প্রকার বলতো?
বিপণন পরিবেশ আমাদের দুই প্রকার, একটা ভাই ব্যষ্টিক, একটা হচ্ছিল সামষ্টিক। পরের প্রশ্ন, বিশ্বায়নের যুগে প্রতিনিয়তই প্রযুক্তির পরিবর্তন ঘটছে, বিষয়টি বিপণনের ক্ষেত্রে নতুন বাজার সৃষ্টি করছে, ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করছে, প্রতিযোগিতা বৃদ্ধি করছে। যেহেতু প্রযুক্তি আসতেছে, প্রযুক্তির ফলে নতুন নতুন সার্ভিস আসতেছে, সত্য কথা ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করছে। যখন নতুন পণ্য আসতেছে, একই পণ্যের বিভিন্ন ভেরিয়েশন আসতেছে, মানুষ পাইতেছে, ইয়াস, এবং প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে, ইয়াস, বিভিন্ন প্রতিযোগী কোম্পানির মধ্যে কিন্তু প্রতিযোগিতা হচ্ছে। আমি বললাম দুইটা জার্সি কোম্পানি, একজন ভাই আমি জাস্ট যেই কোম্পানি যে দলগুলোর জার্সি আছে ওইগুলোই থাকবে এবং ওই প্লেয়ারের নাম থাকবে, আমি কোনো পরিবর্তন করতে পারবো না। আর একটা কোম্পানি, আর একটা দোকান বা একটা প্রতিষ্ঠান, ওরা বলতেছে তুমি যেই দলের জার্সি পাবা সেইটা দিব, তোমাকে নাম লিখে দিব। আমি নাম লেখা কিন্তু আগে চলছিল না, পরবর্তীতে নাম লেখা চলে, সে একটা জার্সি চাই আমার নাম লিখে দিবে। নতুন বাজার সৃষ্টি, মানুষজন চাচ্ছে নিজের নাম সহ জার্সি পাচ্ছে, ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করতেছে। মানুষজন এখন আগে প্লেয়ারের জার্সি পড়তো, এখন নিজের নাম জার্সি পড়ছে। ইভেন এখন এরকম আছে ভাই, আমি এইদিকে মেসির সাপোর্টও করি, ওইদিকে আমি নেইমারের সাপোর্টও করি। আমার অর্ধেক জার্সি হবে আর্জেন্টিনা, অর্ধেক হবে ব্রাজিল, করে দেওয়া যাবে, যাবে। নতুন প্রযুক্তির মাধ্যমে ক্রেতাদের বৈচিত্র্যময় পণ্য নিশ্চিত করা যাচ্ছে এবং লাস্টে প্রতিযোগিতাও কিন্তু বৃদ্ধি পাচ্ছে। যে যত ভালো সার্ভিস দিবে তত ভালো প্রযুক্তি ভালো বিক্রি হবে। রাইট উত্তর হবে ডি সবগুলাই। পরের প্রশ্ন, বিপণন পরিবেশের অনিয়ন্ত্রণযোগ্য উপাদান কোনটা? এখন আমরা পোল বাদ দিয়ে আমরা এখন এখানে দেখি, বিপণন পরিবেশের নিয়ন্ত্রণ করা যায়, অনিয়ন্ত্রণযোগ্য নিয়ন্ত্রণ করা যায় না। প্রতিযোগিতা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো, ক্রেতাকে করতে পারবো, সরবরাহ করতে পারবো, প্রযুক্তিকে আমরা করতে পারবো না। রাইট উত্তর সি। পরের প্রশ্ন, মূসক কোন পরিবেশের উপাদান? বেসিক্যালি আমাদের উৎপাদনের ক্ষেত্রে সরকারকে একটা, মানে পণ্য ব্যবসার ক্ষেত্রে সরকারকে একটা এক্সট্রা জিনিস দিতে হয়, সেটাকে আমাদের বলা হয় মূসক। বেসিক্যালি বিল টিলের ক্ষেত্রে এটা হয় আর কি, অ্যাকাউন্টিং টার্ম, আমি নিজেও খুব একটা ভালো ব্যাখ্যা করতে পারবো না। এইটা আমাদের দেশের অর্থনৈতিক পরিবেশের মাধ্যমে পরে মূসক হচ্ছিল ওই যে যখন কোনো বিল প্রকার দেয় সরকারকে, এই একটা খসড়া আছে এক প্রকার কি জানি প্রদান করতে হয় আর কি, সেই জিনিসটাকে আমরা অর্থনৈতিক পরিবেশের মাধ্যমে ফেলতে পারবো। প্রযুক্তিগত পরিবেশের প্রবণতা হচ্ছে নতুন বাজার সুযোগ, উন্নয়ন ও গবেষণা ব্যয়, নিয়ন্ত্রণ বৃদ্ধি। সো যখন প্রযুক্তিগত পরিবেশের প্রবণতা বাড়তেছে, এর মধ্যে আমাদের বাড়তেছে হচ্ছিল নতুন বাজার এবং সৃষ্টি হচ্ছে, এবং উন্নয়ন ও গবেষণা ব্যয় বাড়ছে। আমার নতুন নতুন প্রযুক্তি আসতেছে, আমি নতুন নতুন গবেষণা করতেছি, নতুন নতুন আমি পণ্য উন্নয়ন করতেছি, এর ফলে নতুন বাজার সৃষ্টি হচ্ছে। তবে নিয়ন্ত্রণ বৃদ্ধির এমন কোনো ব্যাপার হচ্ছে না। মাথাপিছু আয় নিচের কোন উপাদানের সাথে জড়িত? একটা দেশের মানুষের মাথাপিছু আয়, কে কত আয় হচ্ছে, দেশের ইনকাম কেমন, এইটা কিন্তু ওই দেশের অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে, যে ভাই দেশের মানুষের মাথাপিছু ইনকাম কত, দেশের মানুষের ওই দেশের মানুষের গড় আয়ের উপরে ডিপেন্ড করতেছে অর্থনৈতিক পরিবেশ। লাস্টলি, একটি সামষ্টিক, কোনটি সামষ্টিক পরিবেশের উপাদান বলো? লাস্টটা আমরা পোলের মাধ্যমে দিব, দিয়ে আমরা ক্লাসটা শেষ করতে পারবো ইনশাআল্লাহ। বলো আমাদের নিচের কোনটি সামষ্টিক পরিবেশ উপাদানের সামষ্টিক পরিবেশের মাধ্যমে পড়ে? বলো। এইটাকে আমরা গ নাম্বারকে জনসংখ্যা বা এইখানে জনগোষ্ঠীর মাধ্যমে ফেলতেছি। বলো কি হবে উত্তর? এক্স্যাক্টলি রাইট উত্তর প্রাকৃতিক। সো আমাদের রাইট, ওকে। সো এরই মাধ্যমে আমরা আজকে আমাদের এই ক্লাসটা শেষ করছি। আমরা আমাদের চ্যাপ্টার করলাম বিপণন পরিবেশ। বিপণন পরিবেশের দুইটা মূল উপাদান, সামষ্টিক পরিবেশ, ব্যষ্টিক পরিবেশ। এর আবার 6টা উপাদান। এর মধ্যে ব্যষ্টিক পরিবেশ, ব্যষ্টিক যেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এবং কোম্পানিকে প্রত্যক্ষভাবে প্রভাবিত করতে পারে। এর আবার
যে 6টা উপাদান আছে তার মধ্যে আবার 3টা উপাদানের ক্লাসিফিকেশন আছে। আর সামষ্টিক পরিবেশ এর আবার কোনো মানে সামষ্টিক পরিবেশের 6টা উপাদানগুলোর মধ্যে আর কোনো ক্লাসিফিকেশন নাই। সো এটাই হচ্ছিল আমাদের ওভারঅল এই অধ্যায়ের সম্পূর্ণ টপিক, এবং এইগুলো যদি আমরা ভালো মতন পড়তে পারি, পয়েন্টগুলো মাথায় রাখি, আমাদের এই অধ্যায় থেকে নিশ্চিত আমরা একটা সৃজনশীল কমন পাবো। সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, এবং অসংখ্য ধন্যবাদ ক্লাস দেখার জন্য। তোমরা যারা যারা এখনো আমাদের এইচএসসি 27 মার্কেটিং অনলাইন ব্যাচ কোর্সে ভর্তি হও নাই, তোমরা কিন্তু ভর্তি হতে পারো। আমাদের যতগুলো প্রথম পত্র দ্বিতীয় পত্র চ্যাপ্টার আছে সবগুলো মিলে কিন্তু আমরা এন্টায়ার কোর্সটা শেষ করে ফেলবো তোমাদের এইচএসসি এর আগে, এবং শুরু হচ্ছে এইচএসসি এর অনেক আগে শেষ করবো, তোমাদের টেস্ট পরীক্ষার আগে দিয়ে শেষ হয়ে যাবে, এবং তোমাদের কিন্তু শুরু হবে নেক্সট মাস থেকে। সো তোমরা যারা যারা ভর্তি হও নাই ভর্তি হয়ে যাও। 169 কল করলে তোমরা হয়তো ডিসকাউন্ট পেয়ে যাবে, এবং ভর্তি হলে ক্লাসে দেখা হবে, একসাথে এন্টায়ার জার্নি থাকা হবে। থ্যাংক ইউ সো মাচ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে ক্লাসে। সবাইকে আসসালামু আলাইকুম।